থাকে, প্রপার হেডলাইন পাবেন, ওইটাতেও কোনো টেনশন নাই, ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। হ্যাঁ, প্রিপারেশন স্যার সংক্রান্ত। আরেকটা কোশ্চেন স্যার হ্যাঁ, স্যার আরেকটা কোশ্চেন বলেন। মানে আমাকে একজন জিজ্ঞেস করছিল আর কি, যে যদি কারো মাস্টার্স না থাকে, হ্যাঁ। শুধু অনার্স থাকে, হুম। মনে করেন ইংলিশ অনার্স করলো আর এমবিএ আছে, হুম। তো সেই ক্ষেত্রে কি স্যার কলেজে ভাইভাতে কোনো প্রবলেম হবে? শুধুমাত্র যদি অনার্স থাকে সেটাই যথেষ্ট। 18তমতে অনার্সে, শুধুমাত্র অনার্স কমপ্লিট, মাস্টার্সে এখনো মানে পাশই করেনি এরকমও চাকরি হয়েছে। হ্যাঁ। না, অনেকে বলে কি মানে অনেক টিচার আছে, আমি একটা মানে হ্যাঁ। কলেজে খণ্ডকালীন হিসেবে আছি আর কি। হ্যাঁ। তো ওখানে এক শিক্ষক আছে, উনি বললো যে মাস্টার্স যদি অন্য সাবজেক্টে থাকে, হুম। সাবজেক্টে না থাকলে নাকি ভাইভাতে প্রবলেম করে না, না, বা এটা দেয় এটা না এটা এরকম। এটা এটা টোটালি রং। ইভেন ইভেন আমার কাছে মোটামুটি 18তমর প্রায় স্কুল কলেজ মিলে প্রায় 400টা ভাইভা আছে। একটাতেও এরকম জি কোনো স্যার। প্রশ্ন আসেনি। মানে টোটাল রিয়েল ভাইভা প্রশ্ন জি জি। এবং আনসার সহ তারা কি কি আনসার করছে আমাদের গ্রুপে তো তারা জি জি। শেয়ার করছে। আমার কাছে মোটামুটি জি জি। 400টা রিয়েল ভাইভা আছে, একটাও এরকম কোনো জি প্রশ্ন জি। নাই। প্রশ্ন নাই। দ্বিতীয়ত আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদেরকেও কোনো এরকম কোনো প্রশ্ন করে নাই। তো এটা টোটালি মিসকনসেপশন। এটা মানে এক্সেপশন। হ্যাঁ, অ্যান্ড এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। এগুলো কখনো জি জি। উদাহরণ হইতে পারে না। তো এটা এগুলো আমার গুণার মধ্যে রাখবো না। আমাদের ইয়ে থেকেই এলেক্সের মানে অধীনেই ছিল মডারেটর, এমনও দু একজনে হয়েছে যারা শুধুমাত্র অনার্সে ছিল। ঠিক আছে, তো ওইটা জি জি। রং, ওইদিকে নজর দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমরা কবিতায় থ্যাংক যাই। ইউ হ্যাঁ, স্যার। ঠিক আছে। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ। ভাইবার সময় কি সাপোর্ট দিবেন? হ্যাঁ, অবশ্যই ভাইবার সময় আপনারা সাপোর্ট চাইলে অবশ্যই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আগে আসলে আমার একটা গ্রাজুয়েট, ভাইবা ফোবিয়া প্রবলেম আছে আর কি স্যার। এটা অনেকেরই একটা থাকে। প্রবলেম। এটা অনেকেরই থাকে, মানে নিজে নিজে সবকিছুই। অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, হুম। ভাইভাতে আসলে এটা কোনো এফেক্ট পড়ে না। আমাদের সাথে যাদের জব হয়েছে আমরা সবাই হচ্ছে অনার্স কমপ্লিট করেছিলাম তখন, মাস্টার্সে ভর্তিও হয়নি। হুম। ঠিক আছে। আচ্ছা। কারণ কোনো প্রবলেম হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা কবিতাটা শুরু করি। হ্যাঁ, আমাদের সময়টা চলে যাবে রোজার দিন। আহ, আর এটার পরীক্ষা হবে 2 তারিখে, সবাই একটু মনে রাখেন। ঠিক আছে, চলেন আমরা তাহলে শুরু করি। আচ্ছা, কোরিক সং। তো কোরিক সং এই পার্টটা বলে কোরাস। কোরাস বলতে মানে গ্রিক মিথোলজি অনুযায়ী কোরাস হচ্ছে গ্রুপ অফ ডান্সার্স অর সিঙ্গার্স। একটা গ্রুপ, একদল গ্রুপ লোকজন, এরা যারা কিনা নাচে গায়, এরা হচ্ছে কোরাস। আবার এমনও হয় যে একদল মানুষ কথা বললে, একযোগে কথা বললে তাদেরকে কোরাস বলা হয়। ইভেন কিছু কিছু গানের ক্ষেত্রে দেখবেন যে বিশেষ করে কলিতাই হয় কি, 10 জন 12 জন বা 20 জন একসাথে গায়। হ্যাঁ, এটাকে বলা হয় কোরাস বা কোরিক পার্ট, এটাকে বলা হয়। তো এইখানে যেমন হচ্ছে আপনার একটা আহ, এখন মনে পড়তেছে আমার, যেমন হচ্ছে যে ইয়ের কথাই বলি, হিন্দি একটা গান আছে আতিফ আসলামের, তু জানে না। হ্যাঁ, তো ওই ওই গানে এই যে তু জানে না যে লিরিকটা, এটা কিন্তু কি হয় আপনার হচ্ছে যে একটা সমবেত কণ্ঠে গায়। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে কোরিক পার্ট, হ্যাঁ, কোরাস। তো আর এই কবিতার ক্ষেত্রে কি হয় আপনার এই যে যারা হচ্ছে কমরেডস ছিল, হুম, ইউলিসিস বা ওডিসিয়াসের, যারা এই লোটস ফলটা খেয়ে ফেলে, তো তারা সমবেত কণ্ঠে বলে যে আমরা আর এই দ্বীপ ছেড়ে যাব না। তারা এখানে কোরিক সঙ্গে অন্য কিছুই না, মানে প্রকৃতির বর্ণনা দেয় যে প্রকৃতি এমন, প্রকৃতি স্থায়ী, আমরা কেন এইভাবে টয়েল, আমরা পরিশ্রম করতে যাব, আমরা চেঞ্জ, এরকমই এইভাবেই তার শেষ করে এই কবিতাটা টেনিসন শেষ করে দিছে। মানে বিভিন্ন প্রকৃতির তুলনা, তারপর দেবতাদের সাথে তুলনা, এগুলো দিয়ে এই কোরিক পার্টটা শেষ করে দিয়েছে টেনিসন। আর এইটা বলে কারা? এটা হচ্ছে ওডিসিয়াস বা ইউলিসিসের কমরেডস, যারা সঙ্গীরা ছিল, যারা লোটস ফলটা খাইছে, তারা অরিজিনাল মিথোলজি অনুযায়ী খাইছিল হচ্ছে 3 জন, কিন্তু এখানে দেখানো হয়েছে যে অনেকজন। এমনই। তো ঠিক আছে, আমরা কবিতা লাইন বাই লাইন পড়ি, চলেন কি বলতেছে দেখি। তো কোরিক সং, এটা হচ্ছে মানে 1 নাম্বার স্ট্যান্ডার আর কি কোরিক সং এর। তো এখানে কি বলতেছে, দেয়ার ইজ সুইট মিউজিক হিয়ার দেন সফট ফলস। তো এখানে কি দেয়ার ইজ সুইট মিউজিক, এখানে কি রয়েছে, কি মধুর সঙ্গীত, এখানে কোথায়, এই লোটস দ্বীপে।
হেয়ার এখানে দ্যাট সফট ফলস যা কি নাকি একদম কোমল ভাবে পড়তেছে, মানে একটা সবকিছুর যে প্রকৃতির যে অবস্থা এটা একটা সুর তৈরি করতেছে, একটা সুন্দর একটা সুর তৈরি করতেছে এমন বোঝাচ্ছে। দেন পেটালস ফ্রম ব্লোন রোজেস অন দ্য গ্রাস, এটা কিসের থেকে, যে ঘাসের উপরে পড়া, ঘাসের উপরে ঝরে পড়া গোলাপের পাপড়ির চেয়েও আরো বেশি সফট ভাবে কোমল ভাবে এটা পড়তেছে, মানে এতটাই মিউজিক, একটা মিউজিক্যাল একটা ওয়েদার সেখানে বিলং করতেছে। ওই যে আহ, প্রথম ক্লাসে বলছি না যে অলওয়েজ আফটারনুন সবসময় বিকাল বিরাজ করতেছিল, ওই রকমই এখানকার যে অ্যাটমসফিয়ার মিউজিকটা, একটা মিউজিক্যাল যে ওয়েদার বিরাজ করতেছে। এটা কি মনে হচ্ছে, এটা হচ্ছে গোলাপের পাপড়ির চেয়েও খুব গাছ থেকে খুব আস্তে ঝরে পড়তেছে এমন মনে হচ্ছে। প্রথম ক্লাসে যেমন বলছিলাম যে এখানকার ঝর্ণাটা কেমন মনে হচ্ছিল, ঝর্ণাটা মনে হচ্ছিল কি যে খুবই আস্তে আস্তে মৃদু মৃদু পড়তেছে, ঠিক তেমনি এই গোলাপের পাপড়িটাও এমন মনে হচ্ছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, অন নাইট ডিউস অন স্টিল ওয়াটার্স বিটুইন ওয়ালস, অথবা কি যে জমে থাকা পানির উপরে কি পড়তেছে, ওই যে শিশির বিন্দুর মতো কি পড়তেছে দেয়ালে, যেমন বা যা কিনা যে দেয়ালের মাঝে পড়ে। বা বিষয়টা হচ্ছে এমন যে আপনার হচ্ছে যে এই যে দেয়ালের উপরে শিশির বিন্দু যেভাবে আস্তে 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 জমে থাকে, ঠিক তেমনি ওই রকমই মনে হচ্ছে যে একটা স্লো, সবকিছুই স্লো এখানকার। অফ শ্যাডোই গ্রানাইট, তো কি গ্রানাইটের দেয়াল, ইন এ গ্লেমিং পাস, একটা কি যে আলোকিত পথে, মৃত আলোকিত পথে এমনটা মনে হচ্ছে। মিউজিক দ্যাট জেন্টলিয়ার অন দ্য স্পিরিট লাইস, এটা মিউজিক যে এমন একটা সঙ্গীত এটা, দ্যাট জেন্টলিয়ার অন দ্য স্পিরিট লাইস, যা কি যা এই সঙ্গীতটা কি যে আত্মার উপর একদম কোমল ভাবে এটা প্রতিস্থাপিত হচ্ছে, এটা ঝরে পড়তেছে, মানে আত্মার উপর সরাসরি এটার প্রভাব পড়তেছে, এই মিউজিকটা আত্মাকে স্পর্শ করতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে, দেন টায়ার্ড আই লাইড আপন টায়ার্ড আইস, আচ্ছা এই যে ক্লান্ত যে চোখ, ক্লান্ত চোখের ওপর, ক্লান্ত চোখের পাতা মানে চেয়েও আরো বেশি কোমল ভাবে, মানে একদম খুবই ঠান্ডা ভাবে এই মিউজিকটা ঝরে পড়তেছে। এখানে মিউজিক্যাল একটা বর্ণনা দিচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ডা জুড়ে। আচ্ছা, মিউজিক দ্যাট ব্রিংস সুইট স্লিপ ডাউন ফ্রম ব্লিসফুল স্কাইস, যে মিউজিক যে এই যে সঙ্গীতটা, যে সঙ্গীতটা সে শুনতে পাচ্ছে নাবিকেরা, দ্যাট ব্রিংস সুইট স্লিপ, যা কিনা কি নিয়ে আসে, মিষ্টি ঘুম নিয়ে আসে, ডাউন ফ্রম ব্লিসফুল স্কাইস, তো কোথায় থেকে নিয়ে আসে, আশীর্বাদ পুষ্ট আকাশ থেকে, অর্থাৎ এই আকাশ থেকে ঘুম নিয়ে আসতেছে, একদম ঠান্ডা নির্জীব হয়ে যাচ্ছে, সকলের ব্রেন ঠান্ডা হয়ে যাচ্ছে। হেয়ার আর কুল মোজেস ডে, তো এখানে রয়েছে কি গভীর শ্যাওলা, অ্যান্ড থ্রু দ্য মোজেস দ্য আইভি স্ক্রেপ, এবং এই শ্যাওলার ভেতর দিয়ে এই যে আইভি লতা কি বয়ে চলেছে। আচ্ছা, অ্যান্ড ইন দ্য স্ট্রিম দ্য লং লিভড ফ্লাওয়ার্স ওয়েভ, এবং এই যে স্ট্রিম মানে কি ছোট নদী, তো এই যে বা ঝর্ণা এমন বোঝায়। অ্যান্ড ইন দ্য স্ট্রিম, এবং এই যে ছোট নদীর মধ্যে দিয়ে দ্য লং লিভড ফ্লাওয়ার্স ওয়েভ, এবং এই যে ফুলগুলো কি মনে হচ্ছে জানো কি কাঁদছে এমন একটা মনে হচ্ছে, মানে কি যে একটা ফুলগুলো এমন এই যে এটা হচ্ছে আপনার যে নুয়ে আছে এমন একটা অবস্থা, এবং মনে হচ্ছে এটা একটা মিলানকলিক যে একটা অ্যাটমসফিয়ার, মিলানকলিক যে একটা টোন এই জিনিসটা তৈরি করতেছে। অ্যান্ড ফ্রম দ্য ক্রেজি লেটস দ্য পপি হ্যাংস ইন স্লেভ, এবং এই যে অ্যান্ড ফ্রম দ্য এই যে ক্রেজিলেটস, মানে কি যে ক্রেজিলেটস বলতে আপনার হচ্ছে যে পাথরের যে খাজ এমনটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো এই যে পাথরের খাজ হতে দ্য পপি হ্যাংস ইন স্লিপ, এবং এই যে পপি ফুলগুলো কি একদম কি ঘুমের মধ্যে ঝুলে পড়েছে এমন এক বোঝাচ্ছে। অর্থাৎ পপি হচ্ছে আপনার যে আফিম তৈরিতে ব্যবহৃত হয়, এটা আফগানিস্তানে অনেক উৎপাদন হইতো, যাই হোক। তো এটা এটা কিসের প্রতীক, এটা হচ্ছে একদম ঘুমের প্রতীক, নিস্তেজতার প্রতীক। তো পাহাড়ের খাজে এই যে পপি ফুলের মতো ঝুলে থাকা এটা নির্দেশ করতেছে, হ্যাঁ। যখন তারা এই লোটাসটা খাইলো তখন তাদের এমনটাই মনে হচ্ছিল, একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা, হ্যাঁ। তারা আর নিজের মধ্যে নাই, নিজের দেহে নাই, নিজে এই যে মিউজিকটা, তো এই যে সম্পূর্ণ প্যারাটা কি বলতেছে, এই কোরাসরা অর্থাৎ কমরেডসরা তারা এই দ্বীপের যে সঙ্গীতটা এটা প্রশংসা করতেছে, যে এই প্রকৃতির সবকিছুই একটা সুরেলা অ্যাটমসফিয়ার তৈরি করতেছে, হ্যাঁ। সবকিছু একদম শান্ত, গোলাপের এটা যে ঝরে পড়তেছে পাপড়িটা, তাও মনে হচ্ছে এটা খুব জেন্টেল, খুবই একদম ঠান্ডা ভাবে এটা ঝরে পড়তেছে, এবং
শিশিরের কোমলতার চেয়েও এমন একটা, সবকিছু একদম স্থির, আইভিলতা পাহাড়ের কাছে এটা ঝুলে থাকতেছে। এবং বিষয়টা হচ্ছে এমনই একদম ঠান্ডা, প্রশান্তিমূলক একটা অ্যাটমসফিয়ার সে প্রশংসা মানে এখানে তুলে ধরতেছে। আচ্ছা, এরপরে 2 নাম্বার আমাদের স্ট্যান্ডা এখানকার বলতেছে 2 নম্বরে যে হোয়াই আর উই ওয়েট আপ অন হেভিনেস। কেন, মানে সবকিছু যেহেতু এত ঠান্ডা, এত মনোরম, তাহলে হোয়াই কেন আর উই ওয়েট আপ অন হেভিনেস, আমরা এই যে হেভিনেস বলতে কি, যে ওয়েট আপন মানে কি, যে আমরা একদম অবসাদ এর মধ্যে ডুবে গেছি, ক্লান্তির পরিস্থিতির মধ্যে ডুবে গেছি। কেন আমাদের এত ব্যস্ততা, কেন সবকিছু যেহেতু ঠান্ডা এখানকার, যে সবকিছুই প্রকৃতি নিজের নিয়মে চলতেছে, প্রকৃতি নিজেই এভাবে বেড়ে উঠতেছে, এখানে ফুল গাছে জন্মাচ্ছে, ঝরে পড়তেছে, তাহলে আমরা কেন এগুলো মানে ফেস করতেছি? অ্যান্ড ইউটারলি কনজিউমড উইথ শার্প ডিস্ট্রেস, এবং এই যে তীব্র যন্ত্রণায় সম্পূর্ণ কি হচ্ছি আমরা, একদম পুড়ে যাচ্ছি, হ্যাঁ, একদম আমাদের সবকিছু গিলে ফেলতেছে আমাদেরকে এগুলো। while all things else have rest from weariness, অথচ কি করতেছে, all things প্রত্যেকটা জিনিস have rest from weariness, তারা কি করতেছে এই ক্লান্তি থেকে কিসে আছে, মুক্তিতেই আছে। তারা কি মানে সবকিছু কি একদম মুক্তিতেই আছে, এগুলো তাদের মানে এগুলো ছাড়া, মানে একদম ক্লান্তি ছাড়া, কষ্ট ছাড়া তারা দূরে আছে। all things have rest, প্রত্যেকটা জিনিস কি করতেছে, আপনার হচ্ছে রেস্ট করতেছে, হ্যাঁ, প্রকৃতির প্রত্যেকটা কিছুই, এখানে প্রকৃতির প্রত্যেকটার কিছু ইঙ্গিত করতেছে। হোয়াই শুড উই টয়েল অ্যালোন, তাহলে কেন আমরাই পরিশ্রম করব, টয়েল মানে পরিশ্রম করা বা সহ্য করা, হ্যাঁ, কেন আমরা পরিশ্রম করব, প্রকৃতির সবকিছু যেহেতু এত ঠান্ডা আছে, তা কেন আমরা এভাবে পরিশ্রম করতে যাব? উই অনলি টয়েল, আমরা শুধুমাত্র কি করি, আমরা শুধুমাত্র পরিশ্রম করি। হু আর দ্য ফার্স্ট অফ থিংস, যারা কিনা পৃথিবীর কি ফার্স্ট অফ থিংস মানে কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মানুষ জাতি কি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সবকিছু এত যেহেতু ঠান্ডা, নিজের জায়গাতে অবস্থান করতেছে, এত ঠান্ডা অবস্থাতে আছে, এত ভালো অবস্থানে আছে, প্রকৃতি নির্দিষ্ট রুলস এর মধ্যে আছে, আমরা কেন এত অযথাই কষ্ট করতে যাবো, এত পরিশ্রম করতে যাব, কি দরকার? অ্যান্ড মেক পারপিচুয়াল মোন, এবং কি আমরা কি চিরকালীন একটা বিলাপ করে চলতে থাকি, হায় হায় আমি আর এটা নাই, আমার ওই নাই, আমার জীবনটা দুঃখে ভরা, এটা আমরা করেই থাকি। স্টিল ফ্রম ওয়ান সরো টু অ্যানাদার থ্রোন, এবং আমরা কি হয় এক দুঃখ থেকে আরেকটা দুঃখের দিকে পতিত হই, মানে আমাদের জীবনে দুঃখই ফুরায় না, আমরা একটা দুঃখ থেকে কি হই, একটা দুঃখের দিকে আমরা কি হয়ে যাই, পতিত হই, মানে দুঃখ আমাদের জীবন থেকে যায়ই না, একদম এভারগ্রিন সঙ্গী যাকে বলা হয়, সেটা বসম ফ্রেন্ড হয়ে গেছে দুঃখ আমাদের জীবনে। নট ইভার ফোল্ড আওয়ার উইংস, এবং কখনো কি আমাদের যে ডানা, উইংস বলতে হচ্ছে আমাদের ডানা বোঝাচ্ছে, মানে আমাদের জীবনটাকে বা আমাদের অবস্থানটাকে কি করি না আমরা, ফোল্ড মানে কি আমরা গুটিয়ে নেই না, বা এটাকে মানে বেঁধে রাখি না, বরং আমরা ছড়ায় দিই। আমরা আরো মানে পাখির মতো কি করি, যে আমরা এখানে যাচ্ছি, ওই করতেছি, 5 টাকা আছে 10 টাকা ইনকাম করার চেষ্টা করতেছি, ওটিতে আমি সন্তুষ্ট না, বিষয়টা হচ্ছে এমন, মানে আমরা সবসময় ব্যস্ত, কর্মব্যস্ত। অ্যান্ড সিজ ফ্রম ওয়েন্ডারিংস, এবং আমরা কি ওয়েন্ডার মানে কি, উইদাউট এনি পারপাস, রোম মানে ঘুরে বেড়ানো, এগুলো বন্ধ করি না। সিজ মানে কি, মানে বন্ধ করে দেওয়া। আচ্ছা, নর স্টেপ আওয়ার ব্রোস ইন স্লাম্বার্স হলিবাম, আর কি নর স্টেপ আওয়ার ব্রোস ইন স্লাম্বার্স হলিবাম, এবং আমাদের যে কপাল, এটা কি পবিত্র যে একটা যে হলিবাম কি যে মলমে, এটা মলমে কি করা, নর হার্কেন হোয়াট ইনার স্পিরিট সিংস, কিংবা নর হার্কেন মানে কি, যে কিংবা হোয়াট দ্য ইনার স্পিরিট সিংস, যে আমাদের যে অন্তরাত্মা কি গায়, এই জিনিসটা, দেয়ার ইজ নো জয় বাট কাম, যে এই যে প্রশান্তি ছাড়া, দেয়ার ইজ নো জয় মানে কি, যে কোনো ইয়ে নাই, আনন্দ নাই, কি ছাড়া, বাট কাম প্রশান্তি ছাড়া, অর্থাৎ ঠান্ডা অবস্থান ছাড়া, অর্থাৎ হৃদয়ে আমরা কোনো সময় শান্তি পাবো না যদি না আমরা স্থির হই, আমরা যদি সবসময় ছোট ছোটির মধ্যে থাকি, তাহলে কি আমরা শান্তি পাবো, পাবো না। তো এইটার মিনিংটা কি, এটার মিনিং হচ্ছে তারা কম্পেয়ার করতেছে লোটাস আইল্যান্ডের সাথে মানুষের জীবনটাকে কম্পেয়ার করতেছে, যে এই যে দ্বীপে সবকিছুই, এই দ্বীপের বাসিন্দারা
তারা এখানেই আছে, লোটস ফল খাচ্ছে, তারা তো এখানেই একদম ঠান্ডা হয়ে আছে। লোটস ল্যান্ডে যে আপনার হচ্ছে যে গাছপালাগুলো, এরা নির্দিষ্ট নিয়মে চলতেছে। এদের জীবনে কোনো ব্যস্ততা নাই, কোনো কিছুই নাই, সবকিছুই একদম স্বাভাবিক। স্বাভাবিক বলতে মানে একদম স্লো। কিন্তু আমরা মানুষরা কেন কেন এত দৌড়াদৌড়ি করি? এবং এই জন্য বলতেছে যে দেয়ার ইজ নো জয় বাট কাম, যে এই যে ঠান্ডা অবস্থান ছাড়া আসলে কোনো শান্তি নাই। হোয়াই শুড উই অনলি টয়েল, কেন আমরা এত পরিশ্রম করি? দ্য রুফ দ্য ক্রাউন অফ থিংস, দ্য রুফ মানে কি একদম ছাদ, অ্যান্ড দ্য ক্রাউন অফ থিংস অর্থাৎ মুকুট, কোনো কিছুর মুকুট, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা মানুষরা কি সৃষ্টির সেরা জীব। অর্থাৎ মুকুট আমরা সৃষ্টি, তাহলে আমরা কেন এত পরিশ্রম করব? আমরা এটা মানে রূপ অ্যান্ড ক্রাউন বলতে আপনার হচ্ছে যে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করতেছে যে আমরা সৃষ্টির সেরা জীব, তাই না? তাহলে কেন আমরা এত পরিশ্রম করবো যেখানে কিনা সবকিছুই এত ঠান্ডা অবস্থান বিরাজ করতেছে? তাহলে হোয়াই আমরা কেন? আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন 3 নম্বরে 3 নম্বর স্ট্যান্জা, যে লো মানে হচ্ছে লুক, হ্যাঁ, লুক ইন দ্য মিডল অফ দ্য উড, যে দেখো এই বনের মধ্যে এখানে দেখো, অর্থাৎ এখন এই যে কমরেডস যারা আছে, তো তারা বলতেছে যে দেখো বনের মধ্যে একটু ভালো করে চেয়ে দেখো। দ্য ফোল্ডেড লিফ ইজ উডেড ফ্রম আউট দ্য বার্ড, এই যে ফোল্ডেড মানে কি, যে ভাঁজ করা পাতাটা, ইজ উডেড ফ্রম আউট দ্য বার্ড, যে এটা কুড়িতে কি হয়ে গেছে, এটা বেরিয়ে আসে। আচ্ছা, উইথ উইন্ডস আপ অন দ্য ব্রাঞ্চ অ্যান্ড দেয়ার, এটা কিসের, ডালের উপরে বয়ে চলে বাতাসের ছোঁয়ায়, এবং সেখানে অ্যান্ড দেয়ার মানে কি, এবং সেখানে গ্রোস গ্রিন অ্যান্ড ব্রড অ্যান্ড টেক্স নো কেয়ার্স, সেখানে কি করে, কি জন্মায়, যে সবুজ এবং সবুজ কিছু জন্মায়, এবং এটা অনেক বেশি ব্রড মানে কি প্রশস্ত হয়ে ওঠে, অ্যান্ড টেক্স নো কেয়ার, এবং এটা কোনো কি করে না, কোনো যত্নই নাই। অর্থাৎ এক কথায় এটা টেক্স নো কেয়ার বলতে এটা কোনো যত্ন ছাড়া, কোনো চিন্তা করা ছাড়াই এটা বেড়ে ওঠে। অর্থাৎ সে এখন কি প্রকৃতির গাছপালার দিকে নির্দেশ করতেছে, যে যে বনের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, দেখো ওই যে ব্রাঞ্চে যেসব কুড়িগুলো ফুটতেছে, হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো যত্ন ছাড়া, কোনো চিন্তা ছাড়া ওরা কিন্তু বেড়ে উঠতেছে। আমরা মানুষরা চিন্তায় ব্যস্ত, হ্যাঁ? এই হচ্ছে অবস্থা। তো এরপরে কি বলতেছে, সান স্টেপড অ্যাট নুন, সূর্য কি করে, মানে সূর্য একদম দুপুরবেলা একদম রক্তিম যে আলো সেটা দেয়, অ্যান্ড ইন দ্য মুন, এবং চাঁদের আলোতে নাইটলি ডিউ ফিড, যে কি শিশির কি হয়ে যায় পরে পুষ্ট হয়, অ্যান্ড টার্নিং ইয়েলো, এবং কি করে এটা হলুদ একটা বর্ণ ধারণ করে। অর্থাৎ এটা জীবনের যে একটা চক্র, এই জিনিসটা বোঝাচ্ছে, হ্যাঁ, যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে এটা চলে, যে সব সময় দেখা যাচ্ছে যে একটা গাছ থেকে একটা যে কুড়ি বার্ড, এটা যখন জন্মায়, এটা প্রকৃতির নিয়মে, এটার উপরে দেখেন প্রথমে কি হচ্ছে, এটা জন্মাইলো, এর উপরে যখন ডিউ পড়ে, তারপর সূর্য যখন আসে এটা শুষে নেয়, এটা তখন কি হয়ে যায়, ফেড, এটা চলে যায়, কিন্তু পরবর্তীতে রাতে যখন চাঁদ ওঠে তখন এই জিনিসটা আবার পড়ে, একটা প্রকৃতির নিয়মে সবকিছু একটা চলে, এমন বোঝাচ্ছে। আচ্ছা, ফলস অ্যান্ড ফ্লোটস অ্যাডোন দ্য এয়ার, এটা কি করে, ঝরে পড়ে, ফলস মানে কি ঝরে পড়া, অ্যান্ড ফ্লোটস মানে কি ভাসে, অ্যাডোন দ্য এয়ার বাতাসে ভাসে। আচ্ছা, লো অর্থাৎ লুক, সুইটেন্ড উইথ সানলাইট, যে দেখো, দেখো কিসের দিকে, দেখো যে যে গ্রীষ্মের যে আলো, এটা কি হয়ে ওঠে, সামার লাইট সুইট অ্যান্ড কি, এটা আরো বেশি মধুর হয়ে ওঠে। তো সামারের বিষয়টা হচ্ছে এমন যে এই সময়টা বিভিন্ন মানে মানে প্রকৃতিটা একটু মিষ্টি সাজে সাজে, বিশেষ করে ইউরোপটা বিভিন্ন ফল ফুল এখানে জন্মায় ওই সময়টা, হ্যাঁ, তো এই জন্য এটাকে একটা মিষ্টি ঋতু, ওই যে মানে উষ্ণ ঋতু বলা হয়। যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের আপনার সনেট 18 আমরা পাই, সে প্রথমে বলে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সামার দিনের সাথে তুলনা করব, অর্থাৎ কি সামার দিনটা অনেক বেশি ভালো, এই জন্য এখানে সামার যে লাইট এটা তুলনা করতেছে। আচ্ছা, কারণ ওইটা তো শীত প্রধান দেশ, ওখানে সামারটা অনেক বেশি এনজয়েবল, আমাদের দেশের মতো না, আমাদের দেশের সামার যেমন অসহ্য, আমরা বাইরে বাড়াতে পারি না, তো ওদের দেশে এমন না, ওটা এনজয়েবল। তো এই জন্য সামার লাইটের এটাখানে মিষ্টি মধুর হিসেবে উপস্থাপন করতেছে। দ্য ফুল জুস অ্যাপেল ওয়েক্সিং ওভার মেলো, এই যে রসালো যে আপেলটা, হ্যাঁ, এটা অতিরিক্ত কি হয়, পেকে যায়, ড্রপস ইন এ সাইলেন্ট অটাম নাইট,
এটা কি করে, ঝরে পড়ে শরতের নিস্তব্ধ রাতে। অল ইটস অ্যালাউটেড লেন্থ অফ ডেজ, তার যে জীবনের যে নির্ধারিত যে সময়ের এই দিনগুলোতে, অর্থাৎ এটা যে একটা প্রক্রিয়া জীবন মৃত্যুর, এটা অতিক্রম করে এটা সবসময় একটা এক সময় কি হয়ে যায়, ঝরে পড়ে। আচ্ছা, দ্য ফ্লাওয়ার রাইপেন্স ইন ইটস প্লেস, ফুলটা কি করে নিজের জায়গাতেই মানে পেকে যায়। রাইপ মানে পেকে যাওয়া, তো মানে কি এখানে যে বিকশিত হয় এমন বোঝাচ্ছে। রাইপেন্স এটা বিকশিত হয়, ফেডস এটা বিবর্ণ হয়ে যায়, অ্যান্ড ফলস এবং ঝরে পড়ে, অ্যান্ড হ্যাথ নো টয়েল এবং কোনো পরিশ্রমই করে না। অর্থাৎ ফুল নিজের জায়গাতেই থাকে, এটা বিকশিত হয়, এটা মানে আলোর সংস্পর্শের এটা কি হয়, মানে বিবর্ণ হয়ে যায়, তারপর এক সময় ঝরেও যায়। এটা কি কোনো পরিশ্রম করে? কোনো পরিশ্রম করে না, কোনো জায়গা চেঞ্জ নাই, তাহলে মানুষের কেন এত কিছু চেঞ্জ করতে হবে? ফার্স্ট রুটেড ইন দ্য ফ্রুটফুল সয়েল, এবং কি যে উর্বর মাটিতে শক্তভাবে শিকড় গেড়ে থাকে, এটা অর্থাৎ মাটির সাথে এটা থেকে যায়। অর্থাৎ এই স্তবকে কি বলতেছেন নাবিকেরা, যে প্রকৃতি সবকিছু স্বাভাবিক, সহজ স্বাভাবিক একটা জীবন চক্র তিনি উপস্থাপন করতেছেন, যে ফুল এখানে জন্মাচ্ছে, কোনো কষ্ট চায় চলে যাচ্ছে, এটা সবকিছুই দিনের আলো, দিনের যে সূর্যের আলো, রাতের যে আলো, ডিউ পড়তেছে, ফুলের উপরে এটা পড়তেছে, ফুল এটা ঝরে যাচ্ছে, এটা ফেডস হচ্ছে, তারপরে এটা ফল হচ্ছে। এই যে একটা জীবন যে চক্র প্রকৃতির, কোনো পরিশ্রম ছাড়াই সিঙ্গেল জায়গাতে দাঁড়িয়ে থেকে এটা শেষ হচ্ছে, তাহলে মানুষের কেন এত দৌড়াইতে হবে? এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে যে আমরা আসলে বেশি দৌড়াই, আমাদের জীবনটা এমন হওয়াটা উচিত না। এই মেসেজটা মূলত দিচ্ছে টেনিসন এখানে, তাদের মাধ্যমে, ওই যে কমরেডস, ওডিসিয়াসের যে কমরেডস তাদের মাধ্যমে, যারা কিনা লোটাস ফলটা খেয়ে ফেলছে অলরেডি। আচ্ছা, তো এরপরে কি বলতেছে, হেডফুল ইন দ্য ডার্ক ব্লু স্কাই, যে একটা ঘৃণাময় যে একটা নীল আকাশ, আসলে নীল আকাশটা তো সৌন্দর্যপূর্ণ, কিন্তু এখানে ঘৃণাময় বলতে আকাশটা তো বিশাল, তাই না? তো বিশাল আকাশ, এখন এই যে নাবিকরা আকাশের দিকে তাকিয়ে এটাকে বলতেছে ঘৃণ্যময়, কারণ হচ্ছে কি এই আকাশটা তাদের বাড়ি ফেরার দিকে ডাকতেছে, যে বাড়ি ফিরতে হবে, একটা অনন্তহীন একটা যাত্রা। নীল আকাশে যেমন অনন্ত নাই, ঠিক তেমনি তাদের যাত্রারও তো অনন্ত নেই, এবং তাই হয়, তারা আরো 3-4টা বিপদে পরে যাওয়ার পথে, এই দ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার পথেও। তো তারা এই জন্য এটাকে ঘৃণ্য, আকাশটার যে রংটা নীল, যে আভাটা নীল রংটা, এটাকে তারা ঘৃণ্য বলতেছে। বট ইট ওভার দ্য ডার্ক ব্লু সি, এবং এটা কি করতেছে, ঘিরে রেখেছে নীল সমুদ্রটাকে। আচ্ছা, নীল আকাশটা নীল সমুদ্রটাকে ঘিরে রেখেছে, নীল রংটা। ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, মৃত্যুই হচ্ছে জীবনের শেষ, জীবনের সমাপ্তি। আহ, হোয়াই, তবে কেন, হোয়াই কেন, শুড লাইফ অল এভার বি, যে জীবনে এত খাটুনি কেন আমাদের খাটতে হবে, কেন আমাদের এত পরিশ্রম করতে হবে, মৃত্যুই তো শেষ, তাহলে কেন আমাদের অত পরিশ্রম করতে হবে? আচ্ছা, লেট আস অ্যালোন, আমাদেরকে কি করতে দাও, আমাদেরকে একা থাকতে দাও। টাইম ড্রাইভ অনওয়ার্ড ফাস্ট, সময় কি খুব দ্রুত চলে যাচ্ছে। আচ্ছা, অ্যান্ড ইন এ লিটল হোয়াইল আওয়ার লিপস আর ডাম, এবং অল্প কিছুক্ষণের মধ্যে কি আমাদের ঠোঁট একদম বন্ধ হয়ে যায়, মানে ডাম মানে কি একদম নির্বাক হয়ে যায়। আচ্ছা, লেট আস অ্যালোন, আমাদেরকে একা থাকতে দাও। হোয়াট ইজ ইট হোয়াট উইল লাস্ট, যে এটা কি, যে হোয়াট ইজ ইট দ্যাট ইজ লাস্ট, যে এই যে এটা যে স্থায়ী হবে, এমন কি এমন আছে যেটা কিনা স্থায়ী হবে। অল থিংস আর টেকেন ফ্রম আস, আমাদের জীবন থেকে সবকিছু কিনে নেওয়া হয়েছে। অ্যান্ড বিকাম, এবং কি পরিণত হয়, পোর্শনস অ্যান্ড পার্সেলস, যে পোর্শনস অ্যান্ড পার্সেলস অফ ড্রেডফুল পাস্ট, যে আমাদের যে যে অতীতের যে ভয়াবহ যে অতীত, এর একটা কি ক্ষুদ্র অংশে, অর্থাৎ তিনি বোঝাচ্ছেন যে আমাদের যে বর্তমানের যত সব অর্জন, এটা একসময় কি হয়ে যাবে, হারিয়ে যাবে। এটা কি একটা ভয়াবহ অতীত ছাড়া এর কিছুই না, অন্য কিছুই নয়। এই জন্য পোর্শনস পার্সেলস, পোর্শন মানে কি একটা অংশ, এমনটা বোঝাচ্ছে। এটা অ্যালোন, আমাদেরকে কি করতে দাও, আমাদের একা থাকতে দাও। হোয়াট প্লিজার ক্যান উই হ্যাভ, যে আমরা কি আনন্দই বা পেতে পারি, অর্থাৎ তাদের জীবনই শেষ, যুদ্ধ শেষ করে আসছে এখানে, তাদের এখানে যদি থাকে অন্তত এইভাবে অন্তত সময়টা কাটাতে পারবে, কিন্তু তারা যদি ফিরে যায় তারা কি বা পাবে, কারণ তাদের ফ্যামিলি বা তাদেরকে তো চিনবে না। বা দেখা যাচ্ছে যে যেহেতু তারা 30 মানে মোটামুটি 20 বছর আগে বের হয়েছে,
10 বছর লাগছে জার্নি করতে, 10 বছর যুদ্ধ করছে, আর এখন 10 বছরে আবার যাচ্ছে ফিরে বাসায়। তাহলে যাওয়ার 10 বছর না হয় বাদই দিলাম, প্রথমে যুদ্ধ করতে গেছে আর যুদ্ধ করছে 10 বছর, এই 20 বছর, আর 20 বছর পরে তার কি কেউ মনে রাখবে? তাদের সন্তানেরা তাদের জায়গা নেয় নাই? অবশ্যই নিছে। তাদের চেহারা আরো বেশি ফ্যাকাশে হয়ে গেছে, চিনবেই না অনেকে, এই জন্য বলতেছে যে হোয়াট প্লিজ ক্যান উই হ্যাভ, আমরা কি বা এমন আনন্দ পেতে পারি টু ওয়ার উইথ ইভিল, যে মন্দের বিরুদ্ধে যুদ্ধ করে, ইজ দেয়ার এনি পিস, কোনো কি শান্তি আছে? জীবনে কি কোনো শান্তি আছে? আদেও তো নাই। এই যে এত ইয়ের বিরুদ্ধে যুদ্ধ, কি বা লাভ এত? ইজ ইভার ক্লাইম্বিং আপ দ্য ক্লাইম্বিং ওয়েভ, যে সারাক্ষণ কি আছড়ে পড়া সেই উত্তাল ঢেউয়ের উপর আমাদের যে চড়তেছি আমরা, আমাদের এতে করে আমরা আরো বেশি ক্লান্ত হচ্ছি। কি দরকার এই ঢেউ পাড়ি দেওয়া? অল থিংস হ্যাভ রেস্ট, প্রত্যেকটা জিনিস কি আছে? বিশ্রামে আছে, বিশ্রাম করতেছে। অ্যান্ড রাইপেন টুয়ার্ডস দ্য গ্রেজ, এবং কি পেকে গেছে, বা গেজ গ্রেভ বলতে আপনার হচ্ছে কবরের দিকে, মানে পরিপক্ক হয়ে কবরের দিকে তারা অগ্রসর হচ্ছে, প্রত্যেকটা জিনিস, প্রকৃতির সবকিছুই। তাহলে আমরা কেন এত পরিশ্রম করব? বিষয়টা হচ্ছে এমন, বারবার কিন্তু তিনি প্রশ্ন করতেছেন, ইন সাইলেন্স, অর্থাৎ কি, যে নিস্তব্ধতায়, রাইপেন কি একদম মানে পেকে যায়, বিকশিত হয়, ফল ঝরে যায়, অ্যান্ড সিজ এবং থেমে যায়। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন যে এই যে তিনি চাচ্ছেন যে সবকিছুর একটা সমাপ্তি হোক। কেন চাচ্ছেন? এই কমরেডসরা, যে সবকিছু, প্রকৃতি সবকিছু যেহেতু ঠান্ডা অবস্থায় আছে, কেন আমাদের এত ভেজাল করতে হবে? আমরা একটু থেমে যাই না? কি দরকার? গিভ আস লং রেস্ট অর ডেথ, আমাদেরকে লম্বা একটা কি দাও, বিশ্রাম দাও, অথবা মৃত্যু দাও। ডার্ক ডেথ, অন্ধকারচ্ছন্ন মৃত্যু, অর ড্রিমফুল এজ, অথবা কি একটা আরাম, ড্রিমফুল মানে কি, মানে স্বপ্নময় একটা আরাম দাও। তো এটা মানে তাদের আকাঙ্ক্ষা আর কি, যে হয় আমাদের একটা সুন্দর একটা দীর্ঘস্থায়ী একটা ঘুম দাও, নয়তো কি দাও, একটা মৃত্যু দাও, চিরস্থায়ী মৃত্যু, অথবা কি দাও, আমাদেরকে এই যে একটা স্বপ্নময় একটা আরাম দাও। অর্থাৎ তারা আর যাইতে চায় না, এখানে স্কেপিজমটা ব্যবহার করা হয়েছে, পলায়নবাদ, যে তারা এই ড্রিমফুল যে অ্যাটমসফিয়ার, এর মধ্যেই তারা থাকতে চায়, এর মধ্যে থেকে তারা আর কোনোভাবেই আর বের হতে চায় না, কোনোভাবেই না। আচ্ছা, এখানে বারবার কিন্তু বলতেছে সবকিছু রেস্ট করতেছে, কেন কেন আমরা বের হব? আচ্ছা, এরপরে কি বলতেছে 5 নম্বরে, হাউ সুইট ইট ওয়ার, যে এটা, হাউ সুইট ইট ওয়ার হিয়ারিং দ্য ডাউনওয়ার্ড স্ট্রিম, যে হাউ সুইট ইট ওয়ার, এটা কতই না কি মধুর ছিল, হিয়ারিং দ্য ডাউনওয়ার্ড স্ট্রিম, এই যে নিচে যে ঝর্ণাটা যে পতিত হচ্ছে, এটার যে সুরটা, তো এটা কতইটা মধুর ছিল। উইথ হাফ শার্ট আইস ইভার টু সেম, যে মানে হাফ শার্ট আইস বলতে আপনার হচ্ছে যে মানে প্রায় ঘুমে মগ্ন বা অর্ধ তাকানো এমন একটা অবস্থা, আইস এভার টু সেম, মানে মনে হচ্ছিল যে চোখে এটা এমন মনে হচ্ছে, মানে মধুর, এই যে অর্ধ মিলিত চোখে বা অর্ধ চাওয়া চোখে, এটা এই অবস্থায় মনে হচ্ছিল যে ফলিং অ্যাসলিপ ইন এ হাফ ড্রিম, যে একটা স্বপ্নের ঘোরে, ফলিং অ্যাসলিপ মানে কি, যে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে লোটস যারা খাইছে তাদের উপরে এই প্রভাবটা পড়তেছে, এবং তারা বর্ণনা করতেছে যে এই প্রভাবে তারা একটা স্বপ্নের জগতে তারা হারায় গেছে। তাদের মধ্যে আর কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বা তারা আর দুঃখ বা কষ্ট করতেও চায় না, এমন একটা অবস্থা। দ্য ড্রিম অ্যান্ড ড্রিম, যে স্বপ্ন, টু ড্রিম অ্যান্ড ড্রিম, যে স্বপ্ন থেকে স্বপ্ন, লাইক ইউন্ডার অ্যাম্বার লাইট, যে এটা কিসের মতো, লাইক ইউন্ডার অ্যাম্বার লাইট, এটা কি হলদে একটা যে আলোর মতো, এমন একটা অবস্থা। আচ্ছা, উইথ সরি হুইচ উইল নট লিভ দ্য মেরা বুশ অন দ্য হেড, তো যা কিনা কি, যে পাহাড়ের উপর, যে এটা হচ্ছে মীরা আর কি, একটা আপনার হচ্ছে যে একটা ঝোপ, তো মীরা ঝোপটিকে কি ছেড়ে যাবে না, এমন বোঝাচ্ছে। টু হেয়ার ইচ আদার হুইসপার্ড স্পিচ, তো হেয়ার অর্থাৎ সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, টু হেয়ার ইচ আদার হুইসপার্ড স্পিচ, যে একে অপরকে কি তারা ফিসফিস করে, ফিসফিসানি যে শব্দ, এই যে কণ্ঠস্বর, এটা কি করবে, তারা শোনাবে। অর্থাৎ লোটস খাওয়ার পরে তাদের ভেতরের যে তেজ, এই যে মানুষের ভেতরে যারা নাবিক ছিল, এদের ভেতরের তেজ কমে গেছে, তো কমে যাওয়ার ফলে তাদের যে চিৎকার, এই জিনিসটা আর নাই,
তাদের এখন কি হয়ে যাচ্ছে, ফিসফিসানি শব্দ হয়ে গেছে তাদের। আবার প্রকৃতি সবকিছু তাদের কাছে এরকমই আরামদায়ক হয়ে গেছে, তাদের কণ্ঠস্বরের মতোই। ইটিং দ্য লোটস ডে বাই ডে, অর্থাৎ দিনের পর দিন এই লোটস খাওয়ার ফলে অর্থাৎ তাদের যে অবস্থা এমনটাই নেশামগ্ন হয়ে গেছে। আচ্ছা, টু ওয়াচ দ্য ক্রিস্পিং রিপলস অন দ্য বিচ, তো তীরের ওপর ছোট ছোট যে ঢেউ ঢেউ এটা কি করে দেখে বা পর্যবেক্ষণ করে, and tender curving lines of creamy spray, এবং এই যে জলের যে অংশটুকু, হ্যাঁ জলের যে কণাগুলো সেই নরম রেখাগুলো দেখে, to lend our hearts and spirits holy, আমাদের হৃদয় এবং আত্মা পরিপূর্ণ কি দেয়, পরিপূর্ণ একদম ছেড়ে দিয়েছে। অর্থাৎ তারা আর কোনো ভাবে আর কোনো কিছুই চায় না। তারা চায় এই লোটাস ল্যান্ডের পরিবেশ পুরোপুরি মানে নিয়ন্ত্রণ করুক, মানে তাদেরকে নিয়ন্ত্রণ করুক পুরোপুরি। এখন তারা এখন এর দ্বারা নিয়ন্ত্রিত। টু দ্য ইনফ্লুয়েন্স অফ মাইল্ড মাইন্ডেড মেলানকলি, এবং টু দ্য ইনফ্লুয়েন্স মানে কি প্রভাবে, এক শান্ত একটা প্রভাবে, মাইল্ড মাইন্ডেড মেলানকলি কিসের, যে বিষাদপূর্ণ এমন একটা শান্ত প্রভাবে তারা এখন আটকা পড়ে গেছে। টু মিউজ অ্যান্ড ব্রড অ্যান্ড লিভ এগেন ইন মেমোরি, তো টু মিউজ মানে কি, যে গভীরভাবে চিন্তা করা, এমন টু মিউজ মানে হচ্ছে এটা। অ্যান্ড ব্রড অ্যান্ড লিভ, অর্থাৎ এটা আপনার হচ্ছে লিভ এগেন ইন মেমোরি, এবং গভীরভাবে চিন্তা করা এবং কি স্মৃতিচারণ করা, এবং এই যে স্মৃতির মাঝেই তারা কি করা, পুনরায় বেঁচে থাকা। উইথ দোজ ওল্ড ফেসেস ইন আওয়ার ইনফ্যান্সি, আমাদের সেই পুরনো কিসের সাথে, মুখমণ্ডলের সাথে। অর্থাৎ এই যে বিষয়টা হচ্ছে এমন, তারা এখানে বোঝাচ্ছে যে তাদের যে শৈশবের যে প্রিয়জন তাদের কথা তাদের মনে মানে তারা মানে মনে করতেছে, কিন্তু তাদের এগুলো এখন স্মৃতি হয়ে গেছে। এগুলো তাদের যে ফেসগুলো এগুলো তার ফেরার আর যে অনুপ্রেরণা এটা আর দেয় না, কারণ তাদেরকে তো আর চিনবে না। আর এই যে প্রভাবটা, এটা কেন কেন তারা ফিরতে চাচ্ছে না, এর কারণ হচ্ছে এর যে প্রভাব, এই যে লোটসের, এটা তাদের উপরে টোটালি এখন তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, তারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতেছে না, বরং প্রকৃতি এবং লোটস আইল্যান্ডটা তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য তাদের যে একটা বিলাপ, একটা কঠিন যে একটা অবস্থা, এটা শোনা যাচ্ছে যে কেন আমরা যাব, কেন আমরা আবার ফিরে যাব সমুদ্রে, কোনো দরকার নাই। ওভার উইথ এ মাউন্ট অফ গ্রাস, যে যা এখন কি, যে ঘাসের উপরে পড়ে আছে। টু হ্যান্ডফুল অফ হোয়াইট ডাস্ট শার্ট ইন অ্যান আর্ন অফ ব্রাস, যে দুই মুঠো সাদা ছাই যা একটা কি পিতলের কলসি কি হয়ে আছে, বন্দী হয়ে আছে। অর্থাৎ এখানে কাদের বলতেছে, এখানে হচ্ছে ওই যে যারা পরিণত হয়েছে ছাইয়ে তাদেরকে মূলত বলতেছে যে এখন হয়তো কি হয়ে গেছে, আমাদেরকে আর ফিরে তো লাভ নাই, কারণ হয়তো তারা আমাদেরকে চিনবে না, আমাদের পরিবারের লোকজন হয়তো মনে করে এখন আমরা হয়ে গেছি কি ওই ছাইয়ের মতো, হ্যান্ডফুল ডাস্টের মতো। হয়তো তারা আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ফেলছে, আমাদের মনেই রাখেনি, বা আমাদের চিনতে পারবে না, কারণ আমাদের চেহারাই তো আর ওই রকম নাই। 20 বছর চলে গেছে অলরেডি, 20-22 বছর, তাহলে আমাদের চিনবে কিভাবে? তো এই জন্য ফেরা থেকে না ফেরাই ভালো। আমরা আমরা যেভাবে আছি এই জিনিসটাই আমরা যথেষ্ট ভালো আছি। তো আমরা আর কি করতে চাই না, আমরা আর ফিরে যেতে চাই না। আচ্ছা, তো এরপরে কি বলতেছে দেখেন। আচ্ছা, এরপরে কি বলতেছে, ডিয়ার ইজ দ্য মেমোরি অফ আওয়ার উইডিন লাইফ, যে আমাদের যে বিবাহিত জীবনের যে স্মৃতিগুলো এগুলো কি অনেক প্রিয়, অনেক প্রিয়। অর্থাৎ তারা বিয়ে করছে, তাদের স্ত্রী ছিল, তাদের সংসার, এগুলো স্মৃতি এখনো তাদের কাছে ফুরিয়ে যায়নি, তারা পুরোপুরি এগুলো ফুরায়নি। এই স্মৃতিগুলো এখনো তাদের হৃদয়ে এখনো টাটকা। তাদের যে উইডেড যে লাইফটা অর্থাৎ বিবাহিত জীবন, এটা এখনো তাদের টাটকা এই স্মৃতিটা। অ্যান্ড ডিয়ার দ্য লাস্ট এমব্রেসেস অফ আওয়ার ওয়াইফস, এবং আমাদের লাস্ট ইমপ্রেস মানে কি, ট্রয় যুদ্ধে আসার আগে তারা তাদের ওয়াইফকে যে আলিঙ্গন করছিল, যে হাগটা দিয়েছিল, হাগ, এই যে আলিঙ্গনটা দিয়েছিল, এটা এখনো কি তাদের মনে আছে। অ্যান্ড দেয়ার ওয়ার্ম টিয়ার্স, এবং তাদের ওয়ার্ম মানে কি উষ্ণ, অর্থাৎ মাত্র চোখ থেকে বের হয়েছে সেই যে পানি সেইটা। বাট অল হ্যাজ সাফার চেঞ্জ, কিন্তু সেই সব কিছু এখন কি হয়ে গেছে, সবই বদলে গেছে। অর্থাৎ সময় নেই, সবকিছু আসলে পরিবর্তন করে দেয়। ওই যে বলে না যে আমি তাকে ছাড়া বাঁচবো না বা তার ছাড়া সম্ভব না, বিষয়টা এমন না। আসলে সময় মানুষকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, কয়দিন আপনি একজনের জন্য বিলাপ করবেন, কয়দিন?
ওই হয়তো 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর। তারপরে একসময় আপনার হার্টটা চেঞ্জ হয়ে যাবে বা আল্লাহ তাআলা এটা চেঞ্জ করে দেন। দিস ইজ দ্য রুলস অফ নেচার, রুলস অফ অলমাইটি, হ্যাঁ? তিনি এটা চেঞ্জ করে দেবেন। এই জিনিসটা কিন্তু থাকবে না চিরস্থায়ী। আচ্ছা। এরপরে কি বলতেছে? ফর শিওরলি নাও আওয়ার হাউসহোল্ড হার্টস আর কোল্ড। যে এখন নিশ্চিতভাবেই আমাদের যে ঘরের যে উনুনগুলো এগুলো কি হয়ে গেছে? শীতল হয়ে গেছে। বা তাদের যে প্রতীকগুলো এগুলো শেষ হয়ে গেছে। আওয়ার সন্স ইনহেরিটস আস। আমাদের পুত্ররা আমাদের জায়গা নিয়ে নিয়েছে। আওয়ার লুকস আর স্ট্রেঞ্জ। আমাদের চেহারাটা কি হয়ে গেছে? অদ্ভুত হয়ে গেছে। মানে কি তাদের আর চেনা যাচ্ছে না। মানে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড উই শুড কাম লাইক ঘোস্ট টু ট্রাবল জয়। এবং আমাদের কাছে মানে এবং আমরা যদি ফিরি তবে তাদের যে সুখটা, ট্রাবল যায়, এটা হচ্ছে অক্সিমোরন। তো তাদের সুখে ব্যাঘাত ঘটবে যদি আমরা তাদের কাছে ফিরি। অর এলস দ্য আইল্যান্ড প্রিন্সেস ওভারবোল্ড। অথবা হয়তো সেই কি দ্বীপের দুঃসাহসিক রাজপুত্ররা, অর্থাৎ যারা এখন মানে জায়গাগুলো দখল করে নিচ্ছে আর কি, হ্যাঁ? তো তাদের কথা বলতেছে। অর্থাৎ যেসব পুত্ররা এখন শাসন করতেছে তাদের কথা বলতেছে। হ্যাভ ইট আওয়ার সাবস্টেন্স অ্যান্ড মিনস্ট্রেল সিংস। এবং আমাদের সব সম্পদগুলো হয়তো তারা খেয়ে ফেলছে। ইট মানে খেয়ে ফেলা, মানে তারা হয়তো শেষ করে দিয়েছে এমন। অথবা কি আর কি তারা কি গায় যে সিংস মানে কি এটা হচ্ছে গান গায়, হ্যাঁ? চরণ কবিরা কি করতেছে? অথবা তারা গান গাচ্ছে। বা দেখা যাচ্ছে যে কোনো কবির বসে তারা গান শুনতেছে বা ওই কবিরা গান গাচ্ছে, তারা বসে থেকে হয়তো সেখানে গান শুনতেছে, অর্থাৎ সময় কাটাচ্ছে সুন্দরভাবে। বিফোর দেম তাদের পূর্বে হাউ 10 ইয়ার্স ওয়ার্স ইন ট্রয়। এই দেখেন এখানে উল্লেখ আছে ট্রয়ের যুদ্ধ কয় বছর হয়েছিল? 10 বছর। তাদের সামনে সে কি যে 10 বছর যুদ্ধে নিয়ে, অর্থাৎ এই যে চরণ কবিরা যারা গান গাচ্ছে, তারা হয়তো কাদের নিয়ে গান গাচ্ছে? এই যে যারা এখন আছে, এই যে কমরেডসরা যারা বলতেছে যে হয়তো এই যে আমাদের পুত্ররা আমাদের সম্পদগুলো খেয়ে শেষ করে ফেলছে, অথবা হয়তো সেই কবিদের সামনে বসে থেকে গান শুনতেছে আমাদের সম্পর্কে 10 বছর ট্রয়ের যুদ্ধের সম্পর্কে, এখন বলতেছে। অ্যান্ড আওয়ার গ্রেট ডিডস, এবং আমাদের মহান কাজ নিয়ে, অর্থাৎ আমাদের যুদ্ধ নিয়ে। অ্যাস হ্যাভ ফরগটেন থিংস, যা কিনা প্রায় ভুলেই গেছে তারা। তখনকার লিটারেচার আসলে মৌখিক ছিল, তো এই জন্য বলতেছে যে তারা হয়তো অর্ধেক ভুলেই গেছে আমাদের বিষয়গুলো। ইজ দেয়ার আচ্ছা, ইজ দেয়ার কনফিউশন ইন দ্য লিটল আইল। যে এই যে ছোট দ্বীপে বা রাজ্যে এটা কি কোনো বিশৃঙ্খলা চলতেছে? মানে তারা ধারণা করতেছে যে তাদের রাজ্যে হয়তো রাজনৈতিক বা সামাজিক কোনো অস্থিরতা হয়তো থাকতে পারে। এমন মানে এভাবে তারা বলতেছে। লেট হোয়াট ইজ ব্রোকেন সো রিমেইন। যে লেট মানে কি যে যা ভেঙে, হোয়াট ইজ ব্রোকেন যে যা ভেঙে গেছে, সরি মেন তেমনটাই থাকুক, তেমনটাই থাকতে দাও। অর্থাৎ যেমনটা হয়ে গেছে তেমনই থাকুক না কেন, সবকিছু ওইভাবে থাকুক। দ্য গডস আর হার্ড টু রিকনসাইল। যে দেবতাদের পুনরায় সাথে সম্পর্ক স্থাপন করা কি খুব কঠিন। অর্থাৎ এখানে কি করতেছে যে দেবতাদের ইচ্ছার বিরুদ্ধে লড়াই করার শক্তি তাদের আর নাই, তারা চায় না। এই ইচ্ছা তারা মনে করতেছে দেবতারা যেহেতু আমাদের এখানে এসে ফেলছে, আর এখানেই থাকি, চেঞ্জ আর দরকার নেই। আচ্ছা, this hard to settle order once again, যে পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনা অনেক কঠিন একটা কাজ। There is confusion worse than death. There is confusion যে এমন worse than death, যে এই যে এমন বিশৃঙ্খলা রয়েছে, এর চেয়ে মৃত্যু চেয়ে এটা আরো বেশি ভয়াবহ। মৃত্যু সহজ এই বিশৃঙ্খল পরিস্থিতি ঠিক করার থেকে। অর্থাৎ নতুন করে তারা যে জীবনে যে সংগ্রাম শুরু করবে, সমুদ্রটা পাড়ি দিয়ে তারা যে ইথাকায় ফিরবে, ওই সাহসটা তাদের আর নাই। তারা কনফিউশনে ভুগতেছে যে কি দরকার, ওর থেকে মৃত্যুই ভালো, সহজ, এমনটাই বলতেছে। আচ্ছা, ট্রাভেল অন ট্রাভেল মানে সমস্যার উপরে সমস্যা, পেইন অন পেইন, যন্ত্রণার উপরে ব্যথার উপরে ব্যথা, এমন একটা অবস্থা। লং লেবার আন্টু এজড ফ্রেট, যে এই যে বৃদ্ধ বয়সেও তারা কি করতেছে, যে এত লম্বা যে খাটুনি, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের তো আর ওই এজটা নাই। তো তাদের ভেতরে সমুদ্র যে যাত্রা করবে সেই শক্তিটা তাদের আর মধ্যে নাই। সো টাস্ক সো হার্টস ওন আউট বাই ম্যানি ওয়ার্স, যে অনেক যুদ্ধে তারা কি হয়েছে, অনেক যুদ্ধে ক্লান্ত, এবং
ক্লান্ত হয়ে তাদের যে হৃদয়ের যে একটা অবস্থান, এটা একটা অনেক কঠিন। যে বিষয়টা এমন যে সোর টাস্ক, যে অনেক কঠিন কাজ। টু হার্টস ওন আউট বাই ম্যানি ওয়ার্ডস, যে অনেক যুদ্ধে ক্লান্ত হৃদয়ের জন্য এই যে অত্যন্ত যন্ত্রণাদায়ক কাজ। এখানে ওর্ন আউট বলতে বোঝাচ্ছে যে এই যে হৃদয়গুলো যতগুলো এখানে আছে, যারা এই যে এখানে আপনার হচ্ছে যে ওর বলতেছি ওডিসিয়াসের যেসব কমরেডস গুলো আছে তাদের বলতেছে যে এরা কি নতুন করে যে পরিশ্রম করবে, সমুদ্রে যে যাত্রা করবে, এই জন্য তারা মানে কোনোভাবেই প্রস্তুত না, তারা রেডি না, তারা কোনোভাবে তার দ্বারা সম্ভব না, তাদের মনোবল টোটালি ভেঙে গেছে। এটা কেন? লোটাস ফলটা খাওয়ার কারণে। and eyes grown dim with gazing on the pilot stars, এবং এই যে চোখগুলো কি হয়ে গেছে, একদম ঝাপসা হয়ে গেছে। তারা একদম মানে এই যে তারাগুলোর দিকে, আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে একদম একদম ঝাপসা হয়ে গেছে। অর্থাৎ ঝাপসা বলতে কি, তাদের জীবনের লক্ষ্য যেটা ছিল ইথাকায় ফিরে যাওয়া, এই লক্ষ্য থেকে তারা ডিটাচড হয়ে গেছে, দূরে চলে গেছে। এখন আর তাদের লক্ষ্য কি নাই, ইথাকা নাই। এখন তাদের লক্ষ্য হচ্ছে বেঁচে থাকা, কোনো রকম এই দ্বীপে কোনো রকম থেকে যাওয়া এবং সময়টা অতিবাহিত করা, কোনো পরিশ্রম ছাড়া সময় কাটানো। এমনটাই হচ্ছে এখন তাদের লক্ষ্য হয়ে গেছে। আচ্ছা, এরপরে পরের স্ট্যান্ডে আমরা দেখি, বাট propped on beds of amaranth and molly, কিন্তু কিন্তু আমারান্থ বলতে হচ্ছে অমরত্বের একটা ফুল এটা, অ্যান্ড মলি, এবং কি মলি হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ, এটার উপর ভূষজ্জার উপরে ভর দিয়ে। তো অ্যামারান্থের একটা স্টোরি আছে। বিষয়টা হচ্ছে এমন, গ্রিক মিথোলজি অনুযায়ী আপনার হচ্ছে আমাদের যে শিকারের দেবী আর্টেমিস, হ্যাঁ, আর্টেমিস অ্যাপোলোর বোন, হ্যাঁ। তো আর্টেমিস সে শিকার করতে পছন্দ করতো। তারই একটা সাগরেদ ছিল যার নাম হচ্ছে আমারান্থাস। তো আমারান্থাস সে এমন মানে কিছু কিছু বর্ণনা অনুযায়ী সে শিকার করতে গিয়ে মারা যায়, আবার কিছু কিছু বর্ণনা অনুযায়ী সমুদ্রের যে ঢেউ এর সাথে সে পাল্লা দিয়ে চলার প্রতিযোগিতায় নামছিল, তো যার কারণে সে মারা যায়। তো আর্টেমিসের সে যেহেতু অনেক বড় ভক্ত ছিল, পরবর্তীতে আর্টেমিস একটা মানে ফুল, তাকে ফুল বানায় দেয়। তো এবং সে অমর হয়ে, এটা মূলত হচ্ছে স্বর্গের ফুল, হ্যাঁ, এটা মূলত স্বর্গে শুধুমাত্র থাকে, অলিম্পিয়ান যে পর্বতমালা সেখানে মূলত জন্মায়, মানে গ্রিক মিথোলজি অনুযায়ী। এবং এই ফুল কোনো সময় মরে না, এটা মানুষের জন্য নিষিদ্ধ। তো এটা কি করছিল, আর্টেমিস তাকে বানায় দিয়েছিল এই ফুলটা, হ্যাঁ, এটা একটা পবিত্র ফুল। আর মলিটা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ। তো মলির স্টোরিটা এমন যে অ্যাফ্রোডাইট, হ্যাঁ, অ্যাফ্রোডাইট এবং অ্যারিস, যুদ্ধের দেবতা অ্যারিস, তো এরা দুই একে অন্যকে অনেকটাই ভালোবাসতো। তো একদিন একটা হচ্ছে ডেমন অ্যাফ্রোডাইটকে ধাওয়া করে। তো ধাওয়া করার ফলে কি হয়, মানে অ্যাফ্রোডাইটে মানে তাকে ধরবে। তো অ্যাফ্রোডাইট হচ্ছে গডেস অফ লাভ, এবং অ্যারিস তাকে ভালোবাসতো, যুদ্ধের দেবতা। সে যুদ্ধের দেবতা অ্যারিস খুব রেগে যায় এবং ওই ডেমনকে সে বর্ষা নিক্ষেপ করে আহত করে। তো ওই ডেমনের শরীর থেকে যে রক্তটা মাটিতে পড়ছিল, এর পরবর্তীতে ওই মলি এটা জন্মায়, হ্যাঁ। তো মলির যে শিকড়টা এটা ছিল হচ্ছে কালো, কিন্তু এই যে মলির যে ফুলটা ছিল এটা ছিল সাদা। এখন এটার ব্যাখ্যা হচ্ছে এমন যে এই যে ডেমনের রক্ত, এই জন্য ওর শিকড়টা, ওই যে রক্তটা মাটির মধ্যে গিয়েছিল, তাই এর শিকড়টা হচ্ছে একদম কালো। আর যেহেতু অ্যারিস সে একটা দেবতা ছিল এবং তার বর্ষার আঘাতে যেহেতু এটা হয়েছে, যার কারণে উপরের অংশটা এটা সাদা, এভাবে ধরা হয়। তো এটা ছিল হচ্ছে আমারান্থ এবং মলির স্টোরি। তো এরপরে কি বলতেছে যে হাউ সুইট, যে কতই না মধুর, হোয়াইল ওয়ার্ম এয়ার্স লাস আস ব্লোয়িং লাউলি, যে কতই না মধুর যখন কি যে উষ্ণ বাতাস মৃদু হয়ে আমাদের কি করে, ঘুম পাড়ায়। উইথ হাফ ড্রপড আই লাইট স্টেল, যে কি যে অর্ধ অর্ধ খুলে থাকা, মানে স্বপ্নের মধ্যে বিভোর থাকা চোখের পাতা যখন স্থির থাকে, অর্থাৎ তারা পুরোপুরি এখনো ঘুমাচ্ছে না, মানে পুরো অর্ধেক জেগে আছে অর্ধেক ঘুমাচ্ছে, এমন একটা অবস্থা। ড্রিম লাইক অ্যাটমসফিয়ারে তারা আছে, হ্যাঁ। ওই যে মাঝে মধ্যে আমরা এমন হয় না যে মানে সচেতন আছি, কে কি বলতেছে আমরা শুনতে পাচ্ছি, বাট মানে আমাদের ওই সেন্সটা নাই, মানে কাজ করতেছে না। ওই রকমই একটা ড্রিম লাইক অ্যাটমসফিয়ারে প্রত্যেককে কমরেডস যারা ছিল ওডিসিয়াসের, তারা চলে গেছে এবং তারা ওই অবস্থাতে আছে। আচ্ছা, বেনাথ এ হ্যাভেন ডার্ক অ্যান্ড হোলি,
এই অন্ধকার এবং পবিত্র আকাশের নিচে। আচ্ছা, টু ওয়াচ দ্য লং ব্রাইট রিভার ড্রয়িং স্লোলি, যে এই যে সেই দীর্ঘ নদীটিতে বয়ে আসতে দেখা। হিজ ওয়াটার্স ফ্রম পার্পল হিল, কি বেগুনি, পার্পল বলতে আপনার হচ্ছে যে বেগুনি রং এমন বোঝায়। তো হিজ ওয়াটার্স ফ্রম দ্য পার্পল হিল, যে তার যে বেগুনি রং যে বেগুনি রঙের যে পাহাড় থেকে আসা যে জলরাশি এটাকে বোঝাচ্ছে। তো এটা একটা এই যে দ্বীপটার সৌন্দর্য মূলত বর্ণনা করতেছে তারা, যেগুলো সবই নির্দিষ্ট নিয়মে চলতেছে। টু হিয়ার দ্য ডিউই ইকোস কলিং, যে যে শিশিরে ভেজা বা শিশির যে প্রতিধ্বনি, এটা কি শুনতে পাওয়া যাচ্ছে, এটা আহ্বান করতেছে। ফ্রম কেভ টু কেভ থ্রু দ্য থিক টুইন্ড ভাইন, যে একটা যে ঘন হয়ে জড়িয়ে থাকা লতা পাতার মধ্যে দিয়ে গুহা থেকে গুহায়। টু ওয়াচ দ্য ইমারেল কালার্ড ওয়াটার ফলিং, সেই যে ইমারেল কালার বলতে পান্না রং, হ্যাঁ, পান্না রঙের যে জলপ্রপাত এটা ঝরতে দেখা যাচ্ছে। থ্রু ম্যানি উইথ অ্যান অ্যাকান্থাস রেথ ডিভাইন, যে অনেকগুলো অ্যাকান্থাস লতার যে একটা ঐশ্বরিক যে মালা এটার ভেতর দিয়ে। অ্যাকান্থাস এটা হচ্ছে একটা আপনার হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের, এটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের একটা আপনার একটা ফুল, ডিভাইন একটা গাছ, এটা আন্ডারওয়ার্ল্ডে থাকে হেডিসের ইয়েতে, এটা ডিভাইন। আচ্ছা, অনলি টু হিয়ার দ্য সি দ্য ফার অফ স্পার্কলিং ব্রিং, যে কেবল দূরের সেই চিকচিক করা লোনা সমুদ্র দেখা এবং শোনা যাচ্ছে। অর্থাৎ এখন তাদের কাছে সমুদ্রটা অনেক দূরে চলে গেছে, সমুদ্রের ঢেউটা, সমুদ্রের শব্দটা, এগুলো অনেক দূরে মনে হচ্ছে। আচ্ছা, অনলি টু হিয়ার অনলি টু হিয়ার অনলি অনলি টু হিয়ার ওয়ার সুইট, যে এই যে পাইন স্ট্রেসড আউট বেনাথ দ্য পাইন, যে স্ট্রেসড আউট বেনাথ দ্য পাইন মানে কি, যে পাইন গাছের নিচে গা এলিয়ে, অনলি টু হিয়ার ওয়ার সুইট, এবং গা এলিয়ে দিয়ে তারা কি করতেছে, কেবল এই শব্দগুলো, এই সুন্দর শব্দগুলো তারা শুনতেছে, মধুর শব্দ। অর্থাৎ তারা প্রকৃতি সবকিছু তারা উপভোগ করতেছে। তারা বলতেছে যে এই যে এত সুন্দরভাবে গাছের শব্দ হচ্ছে, কেভ এভাবে কেভ টু কেভ ইকো গুলো ছড়িয়ে পড়তেছে, ঝর্ণা থেকে ইয়েগুলো, পান্না ঝর্ণা থেকে এটা ওয়াটারফল হচ্ছে, এত সুন্দর, সবকিছুই পবিত্র, হলি, ডার্ক অ্যান্ড হলি বলতেছে, পবিত্র বলতেছে। তাহলে এই সবকিছু ছেড়ে আমরা কেন যাব? হোয়াই অ্যান্ড হোয়াই, কেন কেন, বারবার প্রশ্ন আসতেছে। আমরা এখানে থেকে যাই না, এই পরিবেশটা তো ভালোই। এরপরে কি বলতেছে দেখেন, দ্য লোটাস ব্লুমস বিলো দ্য ব্যান্ড পিক, এই যে লোটস, এটা কি হয়, ফুটে অনুর্বর পাহাড়ের নিচে, এটা ফোটে। দা পাহাড়ের চূড়ার নিচে আর কি, এমন বোঝাচ্ছে। দ্য লোটাস ব্লোস বাই এভরি উইন্ডিং ক্রিক, যে প্রতিটা আঁকা বাঁকা যে পাহাড়ের যে খাড়ি এর মধ্যে কি করতেছে, এটা বাতাস ছড়াচ্ছে এই লোটসটা। অল ডে দ্য উইন্ড ব্রেথস লো উইন্ড মাইলস্টোন, যে মিলোওয়ার টোনস, যে অল ডে সারাদিন, দ্য উইন্ড ব্রেথস, যে বাতাস খুব ধীরে, স্লোলি লো উইথ মিলোয়ার টোন, যে একটা কোমল স্বরে বয়ে চলতেছে। অর্থাৎ এই দ্বীপে বাতাসটাও একদম কোমল শান্তভাবে বয়ে চলতেছে, কোনরূপ কোনো উত্তেজনা নাই, কোনো পারাপারি নাই, একটা মধুর সুর তৈরি করতেছে। থ্রু এভরি হলো কেভ অ্যান্ড অ্যালোন, যে প্রতিটা যে হলো মানে কি একদম পবিত্র বা শূন্য আর কি, শূন্য গুহা এবং নির্জন অ্যালে, একদম মানে গলিপথ পাহাড়ের খাড়ির ভেতর দিয়ে এটা বয়ে চলতেছে এই বাতাসটা। রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্পাইসি ডাউন্স and yellow lotus dust is blown, যে যে রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্পাইসি ডাউন্স দ্য ইয়েলো লোটাস ডাস্ট ইজ ব্লোন, যে সুগন্ধি যে পাহাড়ের ঢালে, হ্যাঁ, হলুদ যে লোটসের যে পরাগ রেণুগুলো সেগুলো পাখে কি উঠতেছে, অর্থাৎ লোটসের যে পরাগ সেগুলো কি করতেছে, উঠতেছে বাতাসে। উই হ্যাভ হ্যাড এনাফ অফ অ্যাকশন অ্যান্ড অফ মোশন, উই, যে আমরা যথেষ্ট কাজ করছি এবং যথেষ্ট কি করছি, দৌড়ঝাঁপ করছি, ছোটাছুটি করছি। অর্থাৎ তারা বলতেছে যে আমরা সবকিছুই করছি। রোল্ড টু স্টারবোর্ড, রোল্ড টু লারবোর্ড, যে আমরা কি জাহাজের সাথে দোল খেয়েছি, উত্তাল সমুদ্রে তারা ভেসছি। হোয়েন সার্ট ওয়াজ সিটিং ফ্রি, যখন কিনা এই যে সমুদ্রে দীর্ঘ লড়াই করছে তারা, অর্থাৎ তারা জাহাজের সাথে তারা মানে ঝাঁকি খাইছে, তারা সবকিছুই করছে, সমুদ্র উত্তাল ঢেউ তারা অতিক্রম করছে। Where the wailing monster sprouted his foam fountain in the sea, যখন কিনা এই যে জলদানবরা অর্থাৎ তিমির বলতেছে যে সমুদ্রের বুকে কি করতেছে, এই যে সমুদ্রে তিমিরা এক ধরনের পানির ফোয়ারা ছড়ে, হ্যাঁ,
তো ছোটা তো তখনও আমরা সমুদ্রের সাথে লড়াই করছি। লেট আস সোয়ার অ্যান ওথ, যে চলো আমরা একটা কি করি, আমরা একটা একটা যে কি বলে শপথ নিই, অ্যান্ড কিপ ইট উইথ অ্যান ইকুয়াল মাইন্ড, এবং আমরা একটা স্থির মানে স্থির মাইন্ডে আমরা চলে আসি, বা স্থির চিত্তে আমরা চলে আসি যে আমরা কি করব, যেটুকু থাকবো একটা স্লো মাইন্ডে আমরা থাকবো, আমরা হয়তো পরিবর্তন করবো না, আমরা সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে, সবাই বাকি যারা আছে সবার উদ্দেশ্যেই। আচ্ছা, আর এটা কিন্তু অবশ্যই কোরাস প্রত্যেকের, মানে কণ্ঠ প্রত্যেকের গলায় কিন্তু এটা, হ্যাঁ, প্রত্যেকে এমনটা চায়, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, ইন দ্য হলো লোটস ল্যান্ড টু লিভ অ্যান্ড লাই রিক্লাইন্ড, যে এই যে যে ঠান্ডা সুরেলা এই লোটস ল্যান্ডে বসবাস করতে, এবং আমরা কি করতে চাই, যে শুয়ে থাকতে, লাই রিক্লাইন্ড মানে কি একদম গা এলিয়ে দিয়ে শুয়ে থাকতে, অর্থাৎ তারা কাজ করতে চায় না, এখানেই থাকতে চায়। On the hills like gods together, careless and mankind, careless of mankind, যে পাহাড়ের উপরে দেবতাদের মতোই যারা কিনা মানব জাতির প্রতি তারা উদাসীন। বিষয়টা হচ্ছে এমন, এই রেফারেন্সটা কেন দিছে, এবং এখানে গডস যারা আছে তাদেরকে কেন কেয়ারলেস বলছে, কেন কেয়ারলেস বলছে, কারণ হচ্ছে এই যে যে ট্রোজান ওয়ার হইল, এখানে দেখেন গডেরা প্রচুর বলি নিচ্ছে, প্রচুর মানুষ মারা গেছে। যেমন হচ্ছে যখন তারা ট্রয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, অ্যাগামেমননের যে মেয়ে ইফিজিনিয়া তাকে কিন্তু বলি দিতে হয়, কারণ বাতাস অনুকূলে ছিল না। তারপরে অনেক মানুষ মারা গেছে, হেক্টর মারা গেছে, অ্যাকিলিস মারা গেছে, তারপরে অনেক বিখ্যাত বিখ্যাত যোদ্ধা এজিনোর সহ যাবতীয় যারা যারা ছিল প্রত্যেকে মারা গেছে, প্যাট্রোক্লোস সবাই কিন্তু মারা গেছে। তো এই সব বিষয়েও এত কিছু মারা গেল, এত কিছু সব শেষ হয়ে গেল, ট্রয় যুদ্ধ হয়ে গেল, ট্রয় নগরের পতন হয়ে গেল, তো গডরা কি, তারা কেয়ারলেস, এগুলো বিষয় মানুষের প্রতি তাদের কোনো খেয়ালই নাই, তারা চায় খালি ভক্তি, এই মানুষরা তাদের ইয়ে করো। তো তারা বলতেছে আমরা এই ঈশ্বরের মতোই এখানে গায়ে লিয়ে কি করে, যে লাই রিক্লাইন্ড, যে আমরা এখানে গায়ে লিয়ে শুয়ে থাকবো, ঈশ্বরের মতোই, তাদের মতোই। আচ্ছা, ফর দ্য লাই বিসাইড দেয়ার নেকটার, তারা কারণ তারা কি করে, তারা এই যে নেকটার বলতে অমৃত, অমৃত সুধা এর পাশে কি করে তারা শুয়ে থাকে, অ্যান্ড বোর্ডস আর হার্ড, এবং তারা কি করে বজ্র নিক্ষেপ করে, অর্থাৎ মাউন্ট অলিম্পাসে যেসব মানে দেবতারা বলতেছে, তো বজ্রটা মূলত ইয়ের অস্ত্র, আপনার হচ্ছে যে জিউসের অস্ত্র। তো তারা কি করে, এই দেবতারা বিশেষ করে এখন জিউসের কথাই বলতেছে, যে তারা এই যে অমৃত সুধা, স্বর্গের অমৃত সুধা মাউন্ট অলিম্পাসে থেকে এটা তারা পান করে, এবং মাঝে মধ্যে কি করে তারা ওই যে বজ্রটা এটা তারা নিক্ষেপ করে, যে এমনটা হওয়া উচিত, সব তারা বজ্র নিক্ষেপ করে, তারা খেয়াল খুশি, নিজে যা চায় তাই তারা করে, তারা মানুষের প্রতি তারা কেয়ারলেস। আচ্ছা, far below them in the valley and the clouds are lightly curled, যে তাদের অনেক নিচে উপত্যকাগুলোতে, ইন দ্য ভ্যালি উপত্যকাগুলোতে, আর মেঘেরা কি হালকা ভাবে এখানে কি থাকে, এখানে কার্ল মানে কি কুচকে থাকে, বেঁকে থাকে, রাউন্ড দেয়ার গোল্ডেন হাউসেস গার্ডেড উইথ গ্লেমিং ওয়ার্ডস, এবং তাদের যে সোনালী ঘরগুলো চারপাশে একটা উজ্জ্বল জগৎ দিয়ে কি করা, ঘেরা, হোয়ার দে স্মাইল ইন সিক্রেট, যেখানে কিনা তারা চুপিসারে হাসে, মানুষের দেখে তারা হাসে, তারা এত সুন্দর ভালো জায়গায় থাকে, স্বর্গের ওখানে যাদের উজ্জ্বল আলো দিয়ে ঘেরা, তাদের ঘরগুলো সোনালী রঙের, চারপাশে সবকিছু, লুকিং ওভার ওয়েস্ট ল্যান্ডস, তারা কি করে ভূমিগুলোর দিকে তাকায়, অর্থাৎ তারা ওই উপরে সিক্রেটে থাকে, হাসে, এবং নিচে ভূমিগুলোর দিকে তাকায়। ব্লাইট অ্যান্ড নাইন, তো ব্লাইট মানে হচ্ছে মহামারী, এবং ফেমিন হচ্ছে আপনার দুর্ভিক্ষ, প্লেগ মানে হচ্ছে প্লেগ রোগ, অ্যান্ড আর্থকুয়েক এবং হচ্ছে ভূমিকম্প, রোয়ারিং ডিপস অ্যান্ড ফায়ারি স্যান্ডস, যে উত্তাল সমুদ্র, এবং কি একদম ফায়ারি স্যান্ডস মানে কি তপ্ত মরুভূমি, ক্ল্যানিং ফায়ার্স অ্যান্ড ফ্লেমিং টাউন্স অ্যান্ড সিঙ্কিং শিপস অ্যান্ড প্রেইং হ্যান্ডস, যে কি বলতেছে, ক্ল্যানিং ক্ল্যাঞ্জিং ফ্লাইটস, যে যে যুদ্ধের যে দামামা সেইটা, অ্যান্ড ফ্লামিং টাউন্স এবং জ্বলন্ত যে শহর, অ্যান্ড সিঙ্কিং শিপস এবং জাহাজ ডুবে যাচ্ছে, অ্যান্ড প্রেইং হ্যান্ডস এবং প্রার্থনারত হাত, এসব কিছু দেবতারা দেখতেছে, কিন্তু তারা চুপসারে হাসতেছে, সবকিছু তারা দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু কোনো সাহায্য করতেছে না, তারা চুপসারে কি করতেছে, হাসতেছে উপর থেকে, বাট দে স্মাইল, কিন্তু তারা কি করে, কিন্তু তারা হাসেন, দ্য ফাইন্ড এ মিউজিক সেন্টার্ড ইন এ ডোলফুল সং, তারা একটা করুণ গানের ভেতরে কি সুর খুঁজে পায়, মানুষের যে আত্মনাদ এর মধ্যেও
তারা কি পায় একটা, এটা উপভোগ করে দেবতারা। বিষয়টা হচ্ছে এমন, স্টিমিং আপ এ ল্যামেন্টেশন অ্যান্ড অ্যান আনসাইন টেল অফ রং, যে বাষ্পের মতো ওঠা এই যে বিলাপ, এটা কি অন্যায়ের এক প্রাচীন একটা কাহিনী, হাজার হাজার বছর ধরে যে মানুষের যে দুঃখ কষ্ট এটা দেবতাদের কাছে পৌঁছায়, কিন্তু এটা একটা পুরানো গল্প ছাড়া আর কিছুই না, এটা সামান্য কিছুই না, তাদের কাছে এগুলো কোনো ম্যাটারই করে না। লাইক এ টেল অফ লিটল মর্নিং থ্রু দ্য ওয়ার্ডস আর স্ট্রং, লাইক এ টেল এমন একটা কিপসের মতো, কাহিনীর মতো, যার কি অর্থ কি খুবই সামান্য এবং শব্দগুলো কি জোরালো, একটা গল্পের মতোই। অর্থাৎ এই যে মানুষের যে দুঃখ কষ্ট, এই কাহিনীটা কি, এর বিষয়টা হচ্ছে এমন যে এই যে ভিক্টোরিয়ান যুগে, হ্যাঁ ভিক্টোরিয়ান যুগে মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু উঠে গিয়েছিল। ইভেন এই কারণে এর কারণটা আরেকটা ছিল, সেটা হচ্ছে অরিজিন অফ স্পেসিস, চার্লস ডারউইনের, সে বলছে বানর থেকে মানুষ এসেছে। আর বাইবেল বলে কি মানুষ পৃথিবী থেকেই শুরু থেকেই ছিল, অ্যাডাম আর ইভ। এই দুইটা তো তাহলে কি হয়ে গেল, কনফ্লিক্ট বেঁধে গেল। এই জায়গাতে একটা বোম মেরে দিয়েছে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। সে বলছে কি যে ধর্ম কলুষিত হয়ে গেছে, কারণ কি বিজ্ঞান যা বলে ধর্ম তো ওইটা বলে না। তার মানে কি ধর্ম উল্টাপাল্টা, ধর্ম বিশ্বাস করা যাবে না, তাহলে কি করতে হবে, পোয়েট্রিকে ধর্মের জায়গা নিতে হবে। আর এই কারণেই অনেক ভিক্টোরিয়ান পোয়েট, মানে ভিক্টোরিয়ান যুগ থেকে অ্যাথিজমের যে বিষয়টা, নাস্তিকতাবাদ, এই জিনিসটা প্রচলন শুরু হয়ে যায়। আর এই জিনিসটার মধ্যেই দেখেন বলতেছে যে ঈশ্বরেরা ও দূর থেকে বসে থেকে খালি মজা মারে, হ্যাঁ তারা উপভোগ করে মানুষের দুঃখর মধ্যেও, তারা করুণ সুরের মধ্যেও এটা একটা সাধারণ সুর হিসেবে নেয় এবং এটা আনন্দ পায়। তারা এটাকে সিরিয়াসলি নেয় না, মানুষকে সাহায্য করে না। তার মানে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস করার দরকার নাই, এমন একটা মেসেজ দিচ্ছে টেনিসন এখানে। কাদেরকে, ভিক্টোরিয়ান যুগের মানুষদের যে অবস্থান, এটাকে উপস্থাপন করতেছে। আচ্ছা, তো এরপরে কি বলতেছে যে লাইক এ টেল লেটিং মন থ্রু দ্য ওয়ার্ডস আর স্ট্রং, যে এমন একটা কাহিনীর মতো যেটা মানে সামান্য কিন্তু শব্দগুলো অনেক বেশি জোরালো, অনেক বেশি পাওয়ারফুল। আচ্ছা, chanted from an eel used to race of men and clave the soil, যে একটা শোষিত বা একটা মানব জাতির মুখ থেকে গাওয়া, যারা কিনা কি মাটির সাথে মানে একদম চিরতরে কি চাষ করে। অর্থাৎ এখানে গরিব মানুষের কথা বলা হচ্ছে, যারা কিনা অনেক খাটুনি খাটে, অনেক পরিশ্রম করে এমন সারাদিন। সো দ্য সিড, তারা কি করে বীজ বনে, অ্যান্ড রিপ দ্য হারভেস্ট while enduring toil, এবং তারা প্রচুর পরিশ্রম করে ফসলটা কি করে ঘরে তোলে, সবকিছু করে। অর্থাৎ মানুষ খুব পরিশ্রম করে। স্ট্রংলি ইয়ারলি, স্টোরিং ইয়ারলি, আচ্ছা স্টোরিং মানে কি, মানে কি সঞ্চয় করা, ইয়ারলি বছরে, লিটল ডিউস অফ হুইট অল্প পরিমাণে কিছু গম তারা সংগ্রহ করে, অ্যান্ড ওয়াইন এবং মদ, অ্যান্ড অয়েল এবং তেল। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে কঠোর পরিশ্রম বিনিময়ে মানুষ খুব সামান্যই পায়, এত পরিশ্রম করে কিন্তু খুব সামান্যই পায়। আর এই কারণে নাবিকরা বলতেছে যে এত কষ্ট করে মানুষ, তাহলে আমরা এখানে তো ভালোই আছি লোটাস ল্যান্ডে, এখানে আমরা অলস ভাবে আছি, কোনো টেনশন নাই, কোনো ফেভার ফেট নাই, খুব আরামে আছি, তাহলে আমরা অযথাই এদের ঢেউয়ের বিরুদ্ধে আবার কষ্ট করতে যাবো কি জন্য, আমরা তো এখানে ভালো আছি, এখানে থেকে যাই। টিল দে প্যারিশ অ্যান্ড দে সাফার, তো যতক্ষণ না পর্যন্ত তারা কি হচ্ছে, ওই কৃষকরা এই যে ফসল উৎপাদন করে, তা বীজ বনে ফসল উৎপাদন করে বছরান্তে, আবার তারা কি পায় এর বিনিময়ে, এত যে পরিশ্রম করে অল্প কিছু মদ পায়, তেল পায়, গম পায়, কিন্তু তারা এই কাজটা চালিয়েই যায় কতক্ষণ পর্যন্ত, টিল দ্য প্যারিশ, যতক্ষণ না পর্যন্ত তারা কি হয়, ধ্বংস হয়, অ্যান্ড দ্য সাফার, এবং তারা কি ভোগান্তি পোহাচ্ছে, সাম যে সুইসপার ডাউন ইন হেল, এবং যে শোনা যায় যে তাদের কেউ কেউ আবার কি নরকে নিক্ষিপ্ত হয়েছে এমন। অর্থাৎ মানুষ কেবল পৃথিবীতেই তাদের কষ্ট শেষ হয় না, মৃত্যুর পরেও নরকে যে যন্ত্রণা তাদেরকে তাড়া করে বেড়ায়। অর্থাৎ দেখেন যে মানুষ পৃথিবীতে এত কষ্ট করতেছে, আবার কি না ধর্ম বলতেছে, আবার কি না নরকেও যাইতে হবে, নরকেও এত কষ্ট করতে হবে, কি দরকার এত ভেজাল করার ধর্ম। এই জন্য একটা অ্যাথিজমের যে বিষয়টা, এই জিনিসটা আসে, হালকা একটু টাচ পাওয়া যায় এখানে। সাফার ইনলেস অ্যাঙ্গুইশ, যে যে অন্তহীন যে যন্ত্রণা, এই জিনিসটা আমরা কি করি, সাফার করি, ভুগি। আদার্স ইন এলসিয়ান ভ্যালিজ ডুয়েলস, এবং অন্যরা এলসিয়ান উপত্যকায় বাস করে। এলসিয়ান বলতে হচ্ছে স্বর্গ, এটা রূপক, স্বর্গে বসবাস করে। স্বর্গে কারা, ঈশ্বরেরা, তারা তো ভালোই আছে। তো এখানে বিষয়টা হচ্ছে এমন, পরকালে কেউ নরকে যায়, কেউ বা যায় কোথায়, স্বর্গে। কিন্তু নাবিকরা মনে করতেছে যে এই যে স্বর্গ নরকে যে অনিশ্চয়তার চেয়ে
বর্তমানে আমরা যে লোটাস ল্যান্ডে আছি এখানে থেকে যাওয়াটাই বেটার। রেস্টিং weary limbs at last on beds and asphodel. তো রেস্টিং weary limbs at last on beds of asphodel. তো অবশেষে তাদের যে ক্লান্ত যে শরীর অঙ্গ এগুলো কি বিশ্রাম দেয় অ্যাসফোডেল ফুলের বিছানায়। অ্যাসফোডেল এটা একটা মৃত্যুপরীর ফুল আর কি। তো শিওরলি স্লাম্বার ইজ মোর সুইট দ্যান টয়েল দ্য শোর। নিশ্চয়ই এই যে পরিশ্রমের থেকেও কি ঘুম অনেক বেশি মিষ্টি। অর্থাৎ ঘুম কি, এই যে তারা যে খাইলো, আপনার হচ্ছে যে লোটাস খাইলো, এর ফলে যে ড্রিম লাইক যে অ্যাটমসফিয়ার, যে ঘুমের মতো যে একটা অবস্থা, এটা তাদের কাছে আর বেশি মিষ্টি মনে হচ্ছে। দ্য শোর, এই যে এই তীরের এখানকার The labor in the deep mid ocean wind and wave the were. এটা কি দ্য লেবার, যে গভীর সমুদ্রের মাঝখানে যে পরিশ্রম, বাতাস ঢেউ বা দাঁড় টানার চেয়ে কি এই যে ঘুমটা এখানকার এটা অনেক বেশি ভালো। ওহ রেস্ট যে এই যে হে বন্ধুরা, রেস্ট ব্রাদার মেরিনার্স, যে এই যে ভাই মেরিনার্সরা তোমরা যারা আছো, রেস্ট তোমরা কি করো, রেস্ট করো, এখানে অপেক্ষা বসো, মানে আরাম করো। উই উইল নট ওয়ান্ডার মোর, আমরা কি করবো, ওয়েন্ডার মোর মানে আমরা আর পরিশ্রম করব না, আমরা আর ভ্রমণ করব না, আমরা এখানেই থেকে যাব। ওয়েন্ডার মানে হচ্ছে রোম অ্যাবাউট এইমলেসলি উইদাউট এনি পারপাস, ঘুরে বেড়ানো, বা দেখা যাচ্ছে যে এখানে মূলত হবে যে আমরা আর পরিশ্রম করব না, আমরা আর ফিরে যাব না, আমরা এখানেই থেকে যাব, আমরা এই জায়গাতেই চিরস্থায়ী বসবাস করব এবং এইখানে লোটাস খাবো। এর ফলে কি হবে, আমাদের যে চিন্তা ভাবনা ওগুলা কিছুই করা লাগবে না। এই হচ্ছে বিষয়, অর্থাৎ তারা এখানে চিরস্থায়ী। স্কেপিজমের যে একটা মেসেজ, এই জিনিসটা আমরা পাই, টেনিসন এখানে দিচ্ছেন। যে এর কারণ ছিল হচ্ছে ওই যে ভিক্টোরিয়ান এজের মানুষের কর্মব্যস্ততা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার ফলে মানুষ একদম বাস্তবিক হয়ে গিয়েছিল, যার কারণে তারা রিয়েলিটি, অতিশয় বাস্তবতার মধ্যে তারা বসবাস করতেছিল। তো এই কারণে মানুষের যে একটা বিশ্রামের যে প্রয়োজন, এই জিনিসটা মানুষ নিজেরাই ভুলে গিয়েছিল। তো এই জন্য এর মেসেজটা হিসেবে মূলত এই কবিতা তিনি বোঝাচ্ছেন এই লোটাস ইটার্সদের মাধ্যমে যে সবকিছুই প্রকৃতির, সবকিছুই নিজস্ব নিয়মে চলে, যেইখানেই থাকে সেইখানেই শেষ হয়। আমরা তাহলে কি জন্য ইথাকা থেকে ট্রয়ে গেলাম 10 বছরে, যুদ্ধ করলাম অযথাই 10 বছর, প্রচুর প্রাণের ক্ষতি হইল। ঈশ্বরেরা তো ঠিকই ওই মাউন্ট অলিম্পাসে বসে থেকে কি করতেছে, হ্যাঁ মজা নিচ্ছে, নেকটারের পাশে, অমৃত সুধার পাশে ওটা খাচ্ছে, বসে আছে, আর আমাদের দিয়ে পরিশ্রম করা নিচ্ছে, আমরা এগুলো করতেছি অযথাই, এগুলো কোনো প্রয়োজন নাই, এখানেই থেকে যাও। এই জন্য লাস্ট লাইনে এটা বলে যে ও রেস্ট এখানে কি করো ব্রাদার মাইনার্স, যে মাইনার্স ভাইয়েরা এখানে কি করো, রেস্ট নাও, এখানে সময় কাটাও, এখানেই বসে থাকো। উইল নট উইন্টার মোর, আমরা আর কখনোই কি করব না, আমরা আর ভ্রমণ করব না, আমরা সমুদ্র পাড়ি দিব না, এখানেই চিরকালীন থেকে যাব। তো এই ছিল হচ্ছে কবিতা। আশা করি আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। আর আপনাদের এই কবিতাটার উপর পরীক্ষা হবে, আবারও শুরুতে বলছিলাম 2 তারিখ, আবারও বলে দিচ্ছি 2 তারিখ, হ্যাঁ 2 তারিখে এটার পরীক্ষা হবে, মার্চের 2 তারিখে। আর 3 তারিখে হচ্ছে আপনাদের পরবর্তী যে টপিকটা সেটা আলোচনা হবে, টিথোনাস সম্ভবত আছে, ওইটা আলোচনা হবে। তো সবকিছু কি ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে মেরিনারদের যে ডিজায়ার, মানে ওদের যে ইচ্ছা, যে স্কেপিজম, তো এটা কি স্যার ওই যে ভিক্টোরিয়ান এরার যে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যে মানে শ্রমিকদের 14 ঘন্টা 16 ঘন্টা ধরে হ্যাঁ বেকার খাটতে হইতো, এবং এটার কারণে তারা এখান থেকে মুক্তি পেতে যাচ্ছে, এটারই কি রিফ্লেকশন স্যার এটা? বিষয়টা হচ্ছে কিছুটা এই জিনিসটা ওই মানুষরা যতটা না ফিল করতো, কবিরা এই জিনিসটা আরো বেশি ফিল করতো। কেন? এর কারণ হচ্ছে যে কবিরা দেখলো যে মানুষ তো আর মানুষ নাই, মানুষও যন্ত্র হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে। তো মানুষও যন্ত্র হয়ে গেছে, 15 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা করে তারা খাটুনি খাটে। এখন তো 8 ঘন্টা ওয়ার্ল্ড ওয়াইড একটা রুলস করে দিচ্ছে, কিন্তু ওই সময় তারা কি করতো, 14 ঘন্টা 16 ঘন্টা, ইভেন এমনও হয়তো 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করতো। তাদের জীবনে শান্তি প্রয়োজন ছিল। আর এই যে 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, এর ফলে কি হইতো না,
পরিবারকে সময় দিতে পারতো না। তাদের টাকা লাগবে। আবার এই কারণে আবার অনেক সময় হয়তো কি ফ্যামিলিয়াল বন্ডেজ ভেঙে যাচ্ছিল। অর্থাৎ পৃথিবীর যে একটা অর্ডার, ওয়ার্ল্ড অর্ডার, বিবাহ ছাড়া তারা কি করতেছিল? প্রস্টিটিউটদের কাছে যাচ্ছিল। সবকিছুই একটা ব্রোকেন, একটা ফ্র্যাগমেন্ট, যে একটা সিচুয়েশন, এই জিনিসটা তৈরি হয়। তো এই কারণে তিনি বলতেছেন যে সবকিছুই তো স্থায়ী, প্রকৃতির সবকিছুই নির্দিষ্ট জায়গায় স্থায়ী। তাহলে আমরা কেন এরকম চেঞ্জ আনতে চাই? এত কেন আমাদের লাগবে? আমরা একটু নিজের জায়গায় ঠিক থাকি না? আমরা আগে যেমন ছিলাম ওইরকম একটু থাকি, তাহলে কি হবে? আমাদের মানে অবস্থানটা ভালো হবে। যেহেতু মানুষের জীবনে এত পরিশ্রম, মানুষের তখন এই জন্য তিনি কি করলেন? এটার মাধ্যমে তিনি মূলত বোঝাইলেন, এসকেপিজম তো আছে অবশ্যই, তিনি বোঝাইলেন যে না, আমরা কি করা উচিত না, আমাদের এইরকম ভাবে ব্যস্ত থাকা উচিত না, আমাদের জীবনকে একটু কি স্কেপ করা উচিত। এই যে রিয়েলিটি থেকে আমরা এখান থেকে একটু যদি স্কেপ করি বা এখান থেকে যদি ফিরে আসি, এই স্কেপিজমটা কিন্তু রিয়েলিস্টিক্যালি সে বোঝাচ্ছে যে আমরা যেন একটু ফিরে আসি নিজের জায়গায়। এতে করে আমাদের জীবনটা যে ওয়ার্ল্ড যে অর্ডার এর আন্ডারে আসবে, তাছাড়া আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়। তিনি বোঝাতে চাচ্ছেন টোটালি এইটা, যে আমাদের উচিত হবে ফিরে আসা, এতটা লোভী না হওয়া, এতটা ম্যাটেরিয়ালিস্টিক না হওয়া। ম্যাটেরিয়ালিজম কিন্তু ভিক্টোরিয়ান যুগের বলা যায় যে অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। হ্যাঁ, তো মানুষ যেহেতু ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছিল, তো এই জন্য তিনি স্কেপিজমের মাধ্যমে এই মেসেজটা দিচ্ছেন যে দরকার নাই, ফিরে আসেন সবাই। এই জন্য তিনি লোটাস ইটার্সদের এখানে ইন্ডিকেট করছেন বা ওদের টার্গেট করেই কবিতাটা লিখছেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তো আশা করি তাহলে সবার ক্লিয়ার, যেহেতু আর কোনো প্রশ্ন নেই। রেশমা আক্তার, ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এটার প্রিপারেশন নেন। আগামী 2 তারিখে এটার পরীক্ষা। আর বিষয় হচ্ছে, একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারেন দুটা নাই আছেন, এটা শুরুতেই সাদেক হোসাইনও বললেন যে যদি রিটেনই হয় কি করব। বিষয়টা হচ্ছে এমন না যে এটা পড়লে আপনাদের পড়াটা ব্যর্থ হবে, বরং আপনারা আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনাদের প্রিপারেশনটা তৈরি হবে। হ্যাঁ, তো এই পড়াটা আপনাদের ব্যর্থ হবে না, বরং যদি রিটেনটা চলেই আসে ওইটা আপনাদের জন্য আশীর্বাদ হয়ে যাবে। কারণ ওইটার প্রিপারেশন খুবই স্বল্প লাগে, খুবই স্বল্প, এবং কোনো টেনশন করা লাগবে না। এবং এই যে অ্যানালাইটিক্যাল যে আপনারা যেভাবে পড়তেছেন, হ্যাঁ, এটা তখন আরো যথেষ্ট সাপোর্ট দিবে প্রশ্নগুলো অ্যানালাইটিক্যালি আপনার হচ্ছে যে অ্যারেঞ্জ করতে। হ্যাঁ, তো এই জন্য টেনশন নাই। আপনারা আপাতত যে এমসিকিউ প্যাটার্নটা আছে, বর্তমান যে গেজেটটা আছে, সেই অনুযায়ী অন্তত আপনারা চালিয়ে যান, পড়াটা চালিয়ে যান। হ্যাঁ, কোনো রূপ দ্বিধাদ্বন্দ্বে পড়ে নিজের পড়ার ক্ষতি করা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, রাতও অনেক হয়ে গেল। রাসেল আহমেদ, কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, একটা বিষয় জানার ছিল। বলেন। যখন বই বের করবেন তখন তো আমাদের কিউ থাকবে। আসলে আমার প্রশ্ন আপনার কাছে স্যার, এমসিকিউ গুলো কিভাবে থাকবে? দেখতে পাই যে আমাদের বিগত চাকরি পরীক্ষায় যে এমসিকিউ থাকে, তারপরে বিসিএস এ যে এমসিকিউ থাকে, এগুলো সবগুলো সমন্বয় থাকবে স্যার? আচ্ছা, বিষয় হচ্ছে আপনাদের বই তো হবে দুইটা, একটা হচ্ছে জেনারেল, যদি এমসিকিউ প্যাটার্নেই হয়, একটা হবে জেনারেল আর একটা হচ্ছে আপনার সাবজেক্টিভ বইটা হবে এমন যে বিগত সালের যে প্রশ্নগুলো ছিল বিসিএস বা এনটিআরসি তে লিটারেচার থেকে, সেগুলো তো থাকবেই এমসিকিউ ভিত্তিক। আর এছাড়াও আরো যেখানে যা যা প্রশ্ন আসছে এমসিকিউ, আসছে অন্তত পরীক্ষায়, অ্যাডমিশন থেকে শুরু করে, ওগুলো সবই থাকবে, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে এর পাশাপাশি এই যে আপনাদের যে পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফ এ যত এমসিকিউ আছে এগুলো থাকবে। আবার আপনাদের যে অ্যানালাইটিক্যাল যে লাইনগুলো দেওয়া হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লেইন করে, এগুলো সবই থাকবে। অর্থাৎ আপনি একদম কমপ্লিট হয়ে যাবেন সোজা কথা পরীক্ষার জন্য। হ্যাঁ, এমন কোনো রিসোর্স নাই যেটা কিনা থাকবে না, প্রত্যেকটা রিসোর্স থাকবে, যাতে করে মানে কি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাইতে পারেন পরীক্ষার হলে। একটা কনফিডেন্স আলাদা থাকবে যে জেনারেল আমি মোটামুটি পাইলেও সাবজেক্টিভে যেন আমি 100-এ মোটামুটি 80+ বা 90-র মতো তুলতে পারি। হ্যাঁ, এরকম একটা কনফিডেন্স লেভেল ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, সবকিছুই থাকবে, টেনশন নেই, সবকিছুই থাকবে ওগুলো। ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, রোজার রাত, অনেক রাত হয়ে গেল, আবার সেহরিতে উঠতে হবে। সবাই শুয়ে পড়েন আর পরীক্ষার প্রিপারেশন নেন কালকে থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।